আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্কুল অফ এক্সেলেন্সের আরো একটি ফাইনাল রিভিশন ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ইয়াসিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগ থেকে। তোমাদের আজকের ক্লাসটি হবে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের দ্বিতীয় ক্লাসটি। তোমরা জানো গতকালকে আমরা স্কুল অফ এক্সেলেন্সের পেজ থেকে দুইটি অধ্যায়ের উপর ক্লাস দিয়েছিলাম উৎপাদন ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের, এবং আজকে বাকি তোমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত বাকি যে তিনটি চ্যাপ্টার রয়েছে সেখানে সকল এমসিকিউ এবং সিকিউ এর ব্যাপারে আলোচনা করা হবে, যেন তোমাদের ক্লাসটি করে ফাইনাল রিভিশনটি কমপ্লিট হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই জানো যে স্কুল অফ এক্সেলেন্স প্রথমবারের মতো সি ইউনিট তথা বিজনেস ইউনিটের শিক্ষার্থীদের জন্য নিয়ে আসছে সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্স, যে কোর্সটির মাধ্যমে তোমরা কিন্তু ঘরে বসেই সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে পারবে। এবং এই কোর্সটির মাধ্যমে কিন্তু তোমাদের পুরো অ্যাডমিশন জার্নিকে আরো সহজ করে দিতে দৃঢ়প্রতিজ্ঞ স্কুল অফ এক্সেলেন্স। তারই ধারাবাহিকতায় আজকের এই উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্রের ক্লাসটি হচ্ছে। তোমরা যারা জয়েন করেছো, তোমরা যারা ক্লাসটি দেখছো এবং শুনছো, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলো ক্লাসটি শুরু করা যাক। তো প্রথমে আমরা এমসিকিউ দিয়ে শুরু করব। দেখো আমাদের প্রথম এমসিকিউতে কি রয়েছে, ভোক্তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার শেষ ধাপ কোনটি? ভোক্তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া। তাহলে যখনই প্রক্রিয়া কথাটি আসবে তার ভিতরে অনেকগুলো ধাপ থাকে, তার শেষ ধাপ কি? প্রিয় শিক্ষার্থীরা, আমি বলছি যে ভোক্তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া মানেই এতে একাধিক ধাপ থাকতে হবে, আর এই একাধিক ধাপের শেষ ধাপটি কি আমাদের জানতে চেয়েছে। এই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ধাপ রয়েছে 5টি। ভোক্তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ধাপ রয়েছে কয়টি? 5টি। আমি একটু ধাপ কয়টি লিখে দিই, 5টি। তাহলে যদি প্রশ্ন আসে ভোক্তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ধাপ কয়টি? 5টি। এখানে জানতে চেয়েছে শেষ ধাপ। কোন ধাপ? শেষ ধাপ। তাহলে আমরা শুরু থেকে একটু দেখি প্রথম ধাপ কি, দ্বিতীয় ধাপ কি, এভাবে শেষ ধাপ পর্যন্ত আমরা আগাবো। তাহলে প্রথম ধাপ সমস্যা চিহ্নিতকরণ বা প্রয়োজন শনাক্তকরণ বা সমস্যা চিহ্নিতকরণ। তাহলে ভোক্তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার প্রথম ধাপ কি বললাম? প্রয়োজন শনাক্তকরণ বা সমস্যা চিহ্নিতকরণ। যখনই প্রয়োজন অনুভূত হবে তখনই আমাদের ক্রয় প্রক্রিয়া বা ক্রয় সিদ্ধান্তের প্রক্রিয়াটি শুরু হবে। এর পরবর্তী দ্বিতীয় ধাপটি রয়েছে তথ্য অনুসন্ধান। আমি একটু লিখে দিই দ্বিতীয় ধাপ কি, তথ্য অনুসন্ধান হচ্ছে দ্বিতীয় ধাপ। প্রিয় শিক্ষার্থীরা, প্রথম ধাপ প্রয়োজন শনাক্তকরণ বা সমস্যা চিহ্নিতকরণ, দ্বিতীয় ধাপ তথ্য অনুসন্ধান। বিভিন্ন তথ্য অনুসন্ধান করবে ক্রেতা। এর পরবর্তী ধাপ বিকল্পসমূহ মূল্যায়ন। তথ্য অনুসন্ধান করে যে বিকল্পসমূহ পাবে সেগুলো মূল্যায়ন করবে, যেটি আমাদের অপশনগুলোর ভিতরে রয়েছে। এটি 3 নং ধাপ। চতুর্থ ধাপ ক্রয়। চতুর্থ ধাপ কি? ক্রয়। বিকল্পসমূহ মূল্যায়ন করার পর যে অপশনটি তার কাছে সবচেয়ে উত্তম মনে হবে সেটি তারা ক্রয় করবে। এবং পঞ্চম ধাপ বা শেষ ধাপ, আমি বলেছি যে ভোক্তার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার ধাপ হচ্ছে 5টি, তার শেষ ধাপ হচ্ছে ক্রয় পরবর্তী আচরণ। তাহলে ক্রয় পরবর্তী আচরণ হচ্ছে পঞ্চম ধাপ বা শেষ ধাপ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কাছে জানতে চাইছে শেষ ধাপ, সুতরাং অ্যানসার বি। সুতরাং অ্যানসার কত? বি। অপশনের ভিতর বি তে রয়েছে ক্রয় পরবর্তী আচরণ, অর্থাৎ কোন পণ্য ক্রয় করা হয়ে গেলে ভোক্তা কেমন আচরণ করে ওই পণ্যটির উপর, যে ওই পণ্যটি কিনে সে সন্তুষ্ট কিনা, অসন্তুষ্ট কিনা, বা অতিরিক্ত অত্যন্ত ডিলাইটেড বা খুশি হয় কিনা। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আবারও বলছি যে 5টি ধাপ রয়েছে। এই 5টি ধাপই আমি তোমাদেরকে লিখে দিলাম, অপশনে কয়েকটি ছিল এবং আমি কয়েকটি লিখে দিয়েছি। তোমাদের খেয়াল রাখতে হবে এখানে শেষ ধাপ চেয়েছে, শেষ ধাপের উত্তর ক্রয় পরবর্তী আচরণ। কিন্তু যদি প্রথম ধাপ চাইতো তাহলে আমরা কিন্তু প্রয়োজন বা সমস্যা চিহ্নিতকরণ। একইভাবে দ্বিতীয় ধাপ চাইলে তথ্য অনুসন্ধান, তৃতীয় ধাপ চাইলে বিকল্পসমূহ মূল্যায়ন, চতুর্থ ধাপ চাইলে ক্রয়, এবং শেষ ধাপ যেহেতু চেয়েছে এই প্রশ্নটিতে ক্রয় পরবর্তী আচরণ হবে। শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে অনুরোধ করবো প্রত্যেকটি অপশন বা একটি প্রশ্ন আসলে সেটি থেকে কেমন ভাবে ভিন্ন ভিন্ন প্রশ্ন হতে পারে সেই বিষয়গুলো কিন্তু এক্সামের আগে জেনে যাওয়া তোমাদের জন্য জরুরি। কারণ এই অপশনটি না থেকে অন্য অপশন থাকতে পারে বা প্রশ্নে শেষ ধাপের জায়গায় প্রথম ধাপ দিয়ে দিতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা হচ্ছে শেষ ধাপ। তোমাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব শেষ ধাপ এবং প্রথম ধাপ প্রয়োজন শনাক্তকরণ বা সমস্যা চিহ্নিতকরণ এই দুটি একেবারে মুখস্থ করে যাওয়ার জন্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাব আমাদের পরবর্তী এমসিকিউতে। নিচের কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণের স্বীকৃত ভিত্তি নয়? ভোক্তা বাজার বিভক্তিকরণ।
ভোক্তা বাজার বিভক্তিকরণ বলতে কি বোঝায়? বিভক্তিকরণ মানে ভাগ করা, বিভক্তিকরণ মানে ভাগ করা। আর ভোক্তা বাজার, ভোক্তা বাজার মানে ভোক্তা বাজারকে বা ভোক্তাদেরকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা, ভোক্তাদেরকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা। এখন এখানে কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে ভাগ করা হয়। এরকম ভিত্তি আছে 4টি। এরকম ভিত্তি আছে কয়টি? এরকম ভিত্তি আছে 4টি। ভিত্তি আছে 4টি। ভোক্তা বাজার বিভক্তিকরণের ভিত্তি আছে 4টি। এই 4টি ভিত্তির ভিতর ধাপ 9 কোনটি? তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে। তোমরা প্রায়ই ভুল করো যে নিচের কোনটি ভোক্তা বাজার বিভক্তিকরণ বহির্ভূত বা ধাপ 9 এই ধরনের প্রশ্ন আসলে তোমাদেরকে কিন্তু যেটি 9 অর্থাৎ যে ভিত্তিগুলো আছে সেগুলো অ্যানসার করা যাবে না, বরং যেটি 9 সেটি অর্থাৎ আমাদের ধাপের ভিতর যেই অপশনটি নেই বা যেই 4টি ধাপের ভিতর যেটি থাকবে না সেটি আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। তো আমি আবারও বলে দিচ্ছি, এখানে ধাপ ছিল 4টি। প্রথম ধাপ জনসংখ্যাগত, দ্বিতীয় ভৌগোলিক, প্রতিযোগিতামূলক অবস্থান নামে আমাদের কোনো ধাপ নেই। প্রতিযোগিতামূলক অবস্থান নামে আমাদের কোনো ধাপ নেই। মনস্তাত্ত্বিক একটি ধাপ রয়েছে ভোক্তা বাজার বিভক্তিকরণের। তাহলে এখানে দেখতে পাচ্ছ 3টি ধাপ আমরা পেয়ে গেলাম, জনসংখ্যা, ভৌগোলিক এবং মনস্তাত্ত্বিক। তাহলে আরেকটি ধাপ কি? আরেকটি ধাপ হচ্ছে আচরণিক। আরেকটি ধাপ কি? আচরণিক ধাপ বা ভিত্তি, আচরণিক ভিত্তি। তাহলে আরেকটি বিভক্তিকরণের ভিত্তি হচ্ছে আচরণিক ভিত্তি। তাহলে এই যে 4টি জনসংখ্যাগত, ভৌগোলিক, মনস্তাত্ত্বিক এবং আচরণিক, এই 4টি বাদে অন্য যেটি থাকবে সেটি বহির্ভূত বা নয়। এখানে যে কোনো কিছু দিতে পারে তোমাদের অপশনে ঢুকিয়ে। তো হচ্ছে সেই অপশনটি আমাদের আইডেন্টিফাই করতে হবে। আমরা 4টি ভিত্তি কিন্তু 3টি দেওয়া ছিল এবং আরেকটি আমি তোমাদেরকে লিখে দিয়েছি, যার ভিতর কিন্তু প্রতিযোগিতামূলক অবস্থান নেই। সুতরাং আমাদেরকে অ্যানসার করতে হবে এটি, যেহেতু আমাদেরকে 9 বলেছে। ভিত্তি 9 হচ্ছে সি, অর্থাৎ প্রতিযোগিতামূলক অবস্থানের উপর ভিত্তি করে আমরা ভোক্তা বাজারকে বিভক্ত করি না। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা চলে যাব আমাদের পরবর্তী এমসিকিউতে। জলবায়ু, জলবায়ু কোন ভোক্তা বাজার বিভক্তিকরণের অন্তর্ভুক্ত? জলবায়ু, খেয়াল রাখতে হবে জলবায়ু। আমি পূর্বের প্রশ্নটিতে তোমাদের 4টি ভিত্তির কথা বলেছিলাম। দেখো এখানে ভৌগোলিক, জনসংখ্যাগত, মনস্তাত্ত্বিক এবং আচরণিক, এই 4টি ভিত্তি দিয়ে দিয়েছে। কিন্তু এবার আমাদের প্রশ্ন করেছে এই 4টি ভিত্তির যে উপাদানগুলো থাকে তার থেকে যে জলবায়ু এর ভিতর কোনটিতে যাবে, জলবায়ু কোনটির ভিতর যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, জলবায়ু, আবহাওয়া, ভৌগোলিক অবস্থান, আঞ্চলিক অবস্থান, এই বিষয়গুলো সবসময় যায় ভৌগোলিক বিভক্তিকরণের ভিতর। এই বিষয়গুলো কোথায় যাবে? ভৌগোলিক বিভক্তিকরণের ভিতর। তাহলে ভৌগোলিক বিভক্তিকরণ ভিত্তির অন্তর্ভুক্ত হচ্ছে আমাদের জলবায়ু, আবহাওয়া, পরিবেশ, এই বিষয়গুলো সবই ভৌগোলিক অবস্থানের উপর ভিত্তির অন্তর্ভুক্ত উপাদান। তাহলে আমাদের এই প্রশ্নের অ্যানসার হবে এ। আমরা অন্যান্য অপশনগুলো দেখি। জনসংখ্যা বিষয়ক, আয়, ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ, এই বিষয়গুলো যায় জনসংখ্যা বিষয়কের ভিতর। মনস্তাত্ত্বিক অন্যান্য বিষয় রয়েছে এবং আচরণিক ব্যাপার রয়েছে যেগুলো জলবায়ুকে কিন্তু অন্তর্ভুক্ত করে না। সুতরাং আমাদের এই 3টি রিলেভেন্ট না। আমাদের সঠিক অ্যানসার হচ্ছে ভৌগোলিক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, জলবায়ু, আবহাওয়া, ভৌগোলিক অবস্থান, আঞ্চলিক অবস্থান, এই বিষয়গুলো সবই যাবে ভৌগোলিক বিভক্তিকরণের ভিতর। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী এমসিকিউ। 4 নং এমসিকিউতে বলছে আয়। আরো একটি একই রকমের প্রশ্ন। তাহলে আমাদেরকে বারবারই দেখতে হচ্ছে যে বাজার বিভক্তি অর্থাৎ ভোক্তা বাজার বিভক্তিকরণের যে 4টি ভিত্তি রয়েছে, এই ভিত্তির ভিতর যে উপাদানগুলো রয়েছে এখান থেকে কিন্তু তোমাদের বিগত সালে প্রশ্ন অ্যানালাইসিস করে যেটি দেখেছি বেশ প্রশ্ন আসে। সুতরাং তোমরা এই 4টি বিভক্তিকরণের ভিত্তি তো অবশ্যই মুখস্থ করবে এবং এই 4টির ভিতর কি কি উপাদান রয়েছে সেগুলো কিন্তু তোমাদের পড়ে যেতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি আয়। আয় তাহলে কিসের ভিতর যায়? আয়, সঞ্চয়, বিনিয়োগ, এই সবই হচ্ছে যাবে জনসংখ্যা ভিত্তির ভিতর। জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণের ভিতর যাবে আয়, সঞ্চয়, বিনিয়োগ। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হবে জনসংখ্যা ভিত্তিক। সুতরাং সঠিক অ্যানসার বি। অন্যান্যগুলো আমাদের সাথে যাচ্ছে না বা উপাদান নয়। আয় হচ্ছে ভৌগোলিক, মনস্তাত্ত্বিক বা আচরণিকের অন্তর্ভুক্ত নয়, বরং এটি হচ্ছে জনসংখ্যা ভিত্তিক বিভক্তিকরণের অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পারছো এভাবে প্রত্যেকটি প্রশ্ন দিয়ে অন্য বা ভিন্ন কোন আঙ্গিকে প্রশ্ন আসতে পারে এই বিষয়গুলো কিন্তু আমাদের বারবারই কিন্তু হচ্ছে কি যাচাই করে যেতে হবে। এবং একটি এমসিকিউ পড়লে যেন আমি তোমাদের বারবারই বলি যে একটি এমসিকিউতে যে 4টি অপশন থাকে, 4টি অপশন দিয়ে কিভাবে ভিন্ন ভিন্ন আঙ্গিকে প্রশ্ন আসতে পারে এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে আমি বারবার বলে দিই। এবং এই বিষয়গুলো যখনই তোমরা আয়ত্তে আনতে পারবে তখনই কিন্তু তোমাদের এক্সামে কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, সেভাবেই আমরা তোমাদের জন্য স্কুল অফ এক্সেলেন্সের পক্ষ থেকে ফাইনাল রিভিশনের ক্লাস নিচ্ছি, যেন তোমাদের এক্সামের একেবারে শেষ মুহূর্তে এসে প্রস্তুতিটা গোছানো হয়ে যায় এমসিকিউ এবং সিকিউ এর জন্য। আর তোমরা
যারা স্কুল অফ এক্সিলেন্সের এই ক্লাসটি করছো এবং স্কুল অফ এক্সিলেন্সের পেজে যুক্ত আছো তারা সবাই জানো যে স্কুল অফ এক্সিলেন্স বি ইউনিটের ধারাবাহিক সাফল্যের পর প্রথমবারের মতো সি ইউনিটের শিক্ষার্থীদের জন্য সি ইউনিট এক্সিলেন্ট অনলাইন কোর্স নিয়ে এসেছে, যেখানে কিন্তু তোমরা অনেক ফিচার সমৃদ্ধ এই কোর্সটি পাচ্ছ এবং এই কোর্সটি আমরা এমনভাবে ডিজাইন করেছি যেন তোমাদের এই একটি কোর্সের মাধ্যমে ব্যবসায় শিক্ষা ইউনিটের সকল ভার্সিটির পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যায় এবং সেভাবে আমরা কোর্স আউটলাইন ডিজাইন করেছি এবং আমাদের দক্ষ মেন্টররা কিন্তু তোমাদের সাথে থাকবে এবং অসংখ্য লাইভ এক্সাম, এমসিকিউ, সিকিউ বা রিটেনের জন্য যা যা করা লাগবে সবই কিন্তু আমরা তোমাদের জন্য সাজিয়েছি। এবং তোমাদের আরো একটি বিষয় আমরা আশ্বস্ত করতে চাই যে হচ্ছে এই কোর্সটিতে এনরোল করলে তোমাদের যাবতীয় দায়িত্ব কিন্তু স্কুল অফ এক্সিলেন্সের, তোমাদের শুধু কাজ এনরোল করার পর স্কুল অফ এক্সিলেন্সের নির্দেশনা অনুসরণ করা, আর কোনো কাজ নেই, বাদ বাকি যাবতীয় চিন্তা দায়িত্ব সবই স্কুল অফ এক্সিলেন্সের। তো তোমাদের সেই কোর্সটিতে এনরোল করার আমন্ত্রণ জানাচ্ছি এবং 1500 টাকা ছাড়ে কিন্তু আমাদের ইতিমধ্যে ভর্তি শুরু হয়েছে। আশা করি তোমরা অনেকেই কিন্তু এনরোলমেন্ট করে ফেলেছো এবং আরো যারা আগ্রহী আছো তারাও দ্রুততম সময়ের মধ্যে করে ফেলবে ইনশাআল্লাহ। তো আমরা চলে যাই আমাদের পরবর্তী এমসিকিউ। বাজার বিভক্তিকরণ কি? বাজার বিভক্তিকরণ কি? বিভক্তিকরণ মানে ভাগ করা। বিভক্তিকরণ মানে কি? ভাগ করা। এই যে বিভক্তিকরণ মানে ভাগ করা, তাহলে আমরা কাকে ভাগ করব? বাজারকে। এখন এই বাজার কি এটা বুঝতে হবে আমাদের। আমরা জানি মার্কেটিং এ বাজার কি? মার্কেটিং এ বাজার হচ্ছে বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টি। বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সমষ্টিকে আমরা মার্কেটিং এ বাজার বলি। তাহলে আমরা ভাগ করব কাকে? যেহেতু বাজার বিভক্তিকরণ, বাজার হচ্ছে ক্রেতাদের নিয়ে, বর্তমান ও সম্ভাব্য ক্রেতা, তাহলে এই দুই ক্রেতা দলকে আমরা বিভক্তিকরণ মানে ভাগ করব। তাহলে বাজার বিভক্তিকরণ মানে কি? ক্রেতাদেরকে ভাগ করা। এখন আমরা অপশনে চলে আসি। ক্রেতাদেরকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা, ক্রেতাদেরকে বিভিন্ন শ্রেণীতে বিভক্তি বা ভাগ করা। তাহলে আমি যেহেতু বলেছি বাজার বিভক্তিকরণ, বাজার মানে ক্রেতা নিয়ে কাজ বা ক্রেতাদের বিভিন্ন শ্রেণীতে ভাগ করা, তাহলে ক্রেতাদেরকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা প্রথম অপশনটিতে রয়েছে, এটি আমাদের অ্যানসার হওয়ার কথা। আমরা অন্যান্য অপশনগুলো একটু দেখি। পণ্যকে ভাগ করা, যেহেতু বাজার পণ্যকে নিয়ে কাজ করে না বরং ক্রেতাকে নিয়ে কাজ করে, সুতরাং এটি হচ্ছে না। বিক্রয় স্থানকে বিভিন্ন শ্রেণীতে, না, বিক্রয় স্থান প্লেস নিয়ে আমাদের বাজার বিভক্তিকরণের কাজ নেই, বাজার বিভক্তির কাজ ক্রেতাকে নিয়ে, সুতরাং এটিও হবে না। বিক্রেতাদেরকে বিভিন্ন শ্রেণীতে ভাগ না, বিক্রেতাকে আমরা বাজারে অন্তর্ভুক্ত করতে পারি না, আমরা শুধুমাত্র ক্রেতা, বর্তমান এবং সম্ভাব্য ক্রেতা এই দুই শ্রেণীকে অন্তর্ভুক্ত করতে পারি, সুতরাং এটিও নয়। এই তিনটি বিষয় রিলেভেন্ট না, আমাদের অ্যানসার হবে এ, যেহেতু বাজার বিভক্তিকরণ মানে ক্রেতাকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি প্রত্যেকটি অপশন কিন্তু তোমাদেরকে ভাগ ভাগ করে এবং একটি প্রশ্নে কিভাবে অন্য উত্তর হতে পারে সেগুলো বলে দিচ্ছি, তোমরা এই বিষয়গুলো মাথায় রাখবে সবসময়। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী এমসিকিউতে। কোন বাজার নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত থাকে? নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত, তাহলে কেন্দ্রীভূত থাকে কোন বাজার? কোন বাজার কেন্দ্রীভূত থাকে? কোন বাজার কেন্দ্রীভূত মানে কি এটি আমাদের বুঝতে হবে। কেন্দ্রীভূত মানে হচ্ছে একটি নির্দিষ্ট স্থানে, একটি জায়গায় বা অল্প জায়গায় বা এক জায়গায় হয়ে থাকা, পুঞ্জীভূত হয়ে থাকা, একই জায়গায় অবস্থান করা, বেশি জায়গায় ছড়ানো ছেটানো না। তাহলে কোন বাজার আমাদের কেন্দ্রীভূত বা একই জায়গায় বেশি থাকে সেটি আমরা দেখবো। দেখো ভোক্তা, প্রথম অপশন রয়েছে ভোক্তা। তাহলে ভোক্তা বাজার, আমরা জানি সর্ববৃহৎ বাজার হচ্ছে ভোক্তা বাজার। তো ভোক্তা বাজার, ভোক্তারা কি দেশের ভৌগোলিক বিভিন্ন স্থানে, সমগ্র দেশে, সমগ্র বিশ্বে, ওয়ার্ল্ডে ভোক্তা ছড়িয়ে ছিটিয়ে আছে, সুতরাং ভোক্তা বাজারকে আমরা বলতে পারি বিকেন্দ্রীভূত। কি বলতে পারি? বিকেন্দ্রীভূত, যেহেতু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, সুতরাং ভোক্তা বাজার কেন্দ্রীভূত নয়, ভোক্তা বাজার কেন্দ্রীভূত নয়, এটি আমাদের হচ্ছে না। শিল্প, শিল্প বাজার, দেখো ভোক্তার চেয়ে শিল্প বাজার, ভোক্তা বাজার বলেছে বিকেন্দ্রীভূত, শিল্প বাজার কিন্তু তার চেয়ে একটু কেন্দ্রীভূত বেশি, কিন্তু অন্যান্য অপশনগুলো আমাদের দেখতে হবে কোনটি সবচেয়ে বেশি কেন্দ্রীভূত। তো শিল্প বাজার আমরা বলতে পারি ভোক্তার চেয়ে কেন্দ্রীভূত। পুনঃ বিক্রেতার বাজার, তাহলে ব্যবসায়িক বাজারের ভিতরে আমরা দেখছি একটি শিল্প বাজার এবং আরেকটা হচ্ছে পুনঃ বিক্রেতার বাজার, আরেকটা হচ্ছে সরকারি বাজার। এই তিনটি ব্যবসায়িক বা শিল্প বাজার। এই শিল্প বাজারের ভিতরে সবচেয়ে বেশি কেন্দ্রীভূত মানে সবচেয়ে বেশি একত্র জায়গায় কোনটি থাকে? সেটা হচ্ছে সরকারি বাজার। কারণ কি? সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ একই জায়গায় নিয়ে কাজ করে, একটি জায়গায় থাকে, বা একটি সচিবালয়কে কেন্দ্র নিয়ে কাজ করে, বা একটি মন্ত্রণালয়কে নিয়ে কাজ করে, সেটা একটি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বা বৃহৎ জায়গা, বৃহৎ ভৌগোলিক অবস্থান মিলে কাজ করতে পারবে না। সুতরাং শিল্প বাজার ও পুনঃ বিক্রেতার বাজারও কিন্তু বিকেন্দ্রীভূত, কিন্তু সরকারি বাজারের চেয়ে কম, সরকারি বাজারের চেয়ে কম বিকেন্দ্রীভূত। সবচেয়ে বেশি বিকেন্দ্রীভূত হচ্ছে সরকারি বাজার, সুতরাং আমাদের অ্যানসার হবে ডি। আর ভোক্তা বাজার হচ্ছে সবচেয়ে বেশি বিকেন্দ্রীভূত এবং সবচেয়ে বেশি কেন্দ্রীভূত হচ্ছে সরকারি বাজার। তাহলে কেন্দ্রীভূত হচ্ছে শিল্প বাজার, পুনঃ বিক্রেতার বাজার, সরকারি বাজার তিনটি, কিন্তু সবচেয়ে বেশি কেন্দ্রীভূত হচ্ছে আমাদের সরকারি বাজার আর সবচেয়ে বেশি বিকেন্দ্রীভূত হচ্ছে ভোক্তা বাজার। সুতরাং এই তিনটি অপশন আমরা নিতে পারছি না, আমরা নিচ্ছি সবচেয়ে বেশি কেন্দ্রীভূত হচ্ছে সরকারি বাজার, যেহেতু বিভিন্ন মন্ত্রণালয় বিভাগগুলো একই জায়গায় থাকে বা একটি মন্ত্রণালয়কে নিয়ে কাজ করে, সেগুলো এটি হচ্ছে কেন্দ্রীভূত বেশি।
সুতরাং কোন বাজার নির্দিষ্ট স্থানে কেন্দ্রীভূত? সরকারি বাজার, সরকারি বাজার বা সরকারি ক্রেতা, অর্থাৎ বিভিন্ন মন্ত্রণালয় দেশের প্রয়োজনে, জনকল্যাণের প্রয়োজনে যে বিভিন্ন জিনিস ক্রয় করে সেই বাজারকে আমরা বোঝাচ্ছি এবং সেটি সবচেয়ে বেশি কিন্তু কেন্দ্রীভূত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাই আমাদের পরবর্তী এমসিকিউতে। সরকারি বাজারের সদস্য কারা? সরকারি বাজারের সদস্য কারা? পূর্বের প্রশ্নটি আমি বললাম যে বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান হচ্ছে সরকারি বাজারের ভেতর থাকে এবং হচ্ছে তারা একটা নির্দিষ্ট জায়গায় থাকে, এজন্য আমরা এটাকে কেন্দ্রীভূত বলছি। এখন বলছে সরকারি বাজারের সদস্য কারা? সাধারণ জনগণ তো সরকারি বাজার নয়, ভোক্তা বাজারের। সাধারণ জনগণ কাদের? ভোক্তা বাজারের অন্তর্ভুক্ত। ভোক্তা, সাধারণ জনগণ হচ্ছে ভোক্তা বাজারের অন্তর্ভুক্ত। ভোক্তা বাজার, সাধারণ জনগণ কি? ভোক্তা বাজার। মন্ত্রণালয় ও বিভাগ, মন্ত্রণালয় ও বিভাগ হচ্ছে আমাদের সরকারি বাজারের অন্তর্ভুক্ত। এই যে সরকারি বাজার, এটির অন্তর্ভুক্ত হচ্ছে মন্ত্রণালয় বা বিভাগ। মন্ত্রণালয় বা বিভিন্ন মন্ত্রণালয় সংক্রান্ত যে বিভাগগুলো রয়েছে, ফিনান্স বিভাগ, অর্থায়ন বিভাগ, ফিনান্স বা অর্থায়ন বিভাগ, ক্রয় বিভাগ, বিক্রয় বিভাগ, যেগুলো আমরা বিভিন্ন প্রতিষ্ঠান দেখে থাকি, কিন্তু সরকারের ক্ষেত্রে মন্ত্রণালয় ও বিভাগ হয় এই বিষয়টি নিয়ে। মন্ত্রণালয় বিভাগ হচ্ছে সরকারি বাজারের সদস্য। খুচরা ও পাইকারি বিক্রেতা, খুচরা ও পাইকারি বিক্রেতা হচ্ছে শিল্প বাজার। কোন বাজার? শিল্প বাজার। আর হচ্ছে পরিবেশক ও দালাল, এটি হচ্ছে ব্যবসায় বা শিল্প বাজার। ব্যবসায় বা শিল্প বাজার, ব্যবসায় বা শিল্প বাজার। তাহলে দেখো, মন্ত্রণালয় বা বিভাগ হচ্ছে সরকারি বাজারের সদস্য। মন্ত্রণালয় বা বিভাগ হচ্ছে সরকারি বাজারের সদস্য। আমরা চলে যাই আমাদের পরবর্তী এমসিকিউতে। কোনটি ভোক্তা বাজারের বৈশিষ্ট্য? কোনটি ভোক্তা বাজারের বৈশিষ্ট্য? ভোক্তা বাজার সবচেয়ে বৃহৎ হয়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। ভোক্তা বাজারের বৈশিষ্ট্য কিন্তু একটি না, অনেক বৈশিষ্ট্য রয়েছে। যে সবচেয়ে বৃহৎ, ক্রেতা সংখ্যা বেশি, সবচেয়ে বৃহৎ বা ক্রেতা সংখ্যা বেশি হচ্ছে ভোক্তা বাজারের। এবং ভোক্তা হচ্ছে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, সমগ্র দেশ জুড়ে, সমগ্র বিশ্ব জুড়ে। এটিও আরেকটি বৈশিষ্ট্য। ভোক্তা বাজার কি করে? পুনঃক্রয়ের উদ্দেশ্যে বা পুনঃবিক্রয়ের। ভোক্তা বাজার পুনঃবিক্রয়ের উদ্দেশ্যে কোনো কিছু ক্রয় করে না, বরং কি ভক্ষণের উদ্দেশ্যে বা ইউটিলিটি নিঃশেষ করে দেওয়া বা উপযোগ নিঃশেষ করার জন্য ভোক্তা বাজার গঠিত। তাহলে এই সবগুলো কিন্তু বৈশিষ্ট্য। আমাদের কি কি অপশন রয়েছে? ক্রেতার সংখ্যা বেশি, হ্যাঁ, ভোক্তা বাজার হচ্ছে সবচেয়ে বড়, সুতরাং এর ক্রেতার সংখ্যা অবশ্যই বেশি। এটি আমাদের অ্যান্সার হওয়ার কথা। আমরা অন্যগুলো একটু দেখি। ক্রয় ক্ষমতা বেশি, একক প্রতি ক্রয়ের পরিমাণ বেশি, মোট বিক্রয়ের পরিমাণ কম। ক্রয় ক্ষমতা বেশি না, ভোক্তারা সবসময় কম ক্রয় করে। ভোক্তারা সবসময় কম ক্রয় করে। আমাদের যদি চালের প্রয়োজন হয়, আমরা কি হচ্ছে 1 মেট্রিক টন, 10 মেট্রিক টন এই ধরনের চাল ক্রয় করি না। এটি ক্রয় করে হচ্ছে ব্যবসায়ী শ্রেণী বা দালাল বা কমিশন এজেন্ট বা বিভিন্ন পাইকারি ব্যবসায়ীরা ক্রয় করে মেট্রিক টন আকারে, শত শত টন, শত শত টন চাল, শত শত টন ডাল, এগুলো ক্রয় করে শিল্প বাজার বা ব্যবসায়ী বাজার যারা রয়েছে তারা। সুতরাং এটি আমাদের হচ্ছে না, এটি ভোক্তা বাজার নয়। একক প্রতি ক্রয়ের পরিমাণ বেশি। আমরা একসাথে কি অনেক বেশি ক্রয় করি? একক প্রতি ধরো হচ্ছে একবারে আমরা কি হচ্ছে একটা ডাল কিনবো, এরকম তো না। সুতরাং হচ্ছে আমাদের এটি হচ্ছে ব্যবসায়ী বাজারের অন্তর্ভুক্ত, এটিও যাচ্ছে না। মোট বিক্রয়ের পরিমাণ কম না, মোট বিক্রয়ের পরিমাণ, বিক্রয় তো আসবে না, আমাদের ক্রয় সংক্রান্ত কাজ নিয়ে আমরা কাজ করছি, বিক্রয় আমাদের সাথে রিলেভেন্ট না, সুতরাং এটিও হচ্ছে না। সুতরাং ভোক্তা বাজারে হচ্ছে ক্রেতার সংখ্যা বেশি, এই বৈশিষ্ট্য যাচ্ছে। আরো অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেটা আমি তোমাদের বললাম। ভোক্তা বাজার বিভিন্ন ভৌগোলিক অবস্থানে থাকতে পারে, তারা হচ্ছে প্রয়োজন মানে ইউটিলিটি বা উপযোগের উদ্দেশ্যে হচ্ছে ক্রয় করে বা ভক্ষণের উদ্দেশ্যে ক্রয় করে এবং ইউটিলিটি বা উপযোগ নিঃশেষ করে ফেলে। এগুলো হচ্ছে ভোক্তা বাজারের বৈশিষ্ট্য এবং ক্রেতার সংখ্যা সবচেয়ে বেশি থাকে ভোক্তা বাজারে। যেহেতু আমরা সবাই যারা ভোক্তা আছি, একেবারে যারা সবাই কিন্তু আমরা সবকিছু ক্রয় করি একবার নিত্য প্রয়োজনীয় জিনিস হিসেবে। এজন্য ভোক্তা বাজারে ক্রেতার সংখ্যা বেশি, আর ব্যবসায় এবং শিল্প বাজারে ক্রেতার সংখ্যা কম, কিন্তু তারা অনেক বেশি পরিমাণে একক প্রতি অনেক বেশি ক্রয় করে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা চলে যাবো আমাদের পরবর্তী এমসিকিউতে। ব্যবসায় বাজারকে কয় ভাগে ভাগ করা যায়? ব্যবসায় বাজার, দেখো বাজার হচ্ছে দুই প্রকার। বাজার হচ্ছে কয় প্রকার? দুই প্রকার। একটি ভোক্তা বাজার, আরেকটি হচ্ছে শিল্প অথবা ব্যবসায় বাজার, অথবা কি ব্যবসায় বাজার। এই দুই প্রকার। প্রধানত বাজার হচ্ছে দুই প্রকার। প্রধানত বাজার কয় প্রকার? দুই প্রকার। এই দুই প্রকারের ভিতর কি কি আছে? ভোক্তা বাজার এবং শিল্প বাজার। এই শিল্প বাজার বা ব্যবসায় বাজার, বাজার দুই প্রকার, একটি হচ্ছে ভোক্তা বাজার, আরেকটি হচ্ছে শিল্প বা ব্যবসায় বাজার। তাহলে শিল্প বা ব্যবসায় বাজারের আরেক নাম কি? শিল্প বাজার। তাহলে আমাদেরকে জানতে হচ্ছে এই ব্যবসায় বাজার, এই দেখো ব্যবসায় বাজারকে কয় ভাগে ভাগ করা যায়? এই ব্যবসায় বাজারকে আবার 4 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? 4 ভাগে।
ব্যবসায় বাজারকে আবার চার ভাগে ভাগ করতে পারি। প্রথমে আমরা দেখলাম বাজার প্রধানত দুই প্রকার, ভোক্তা বাজার এবং শিল্প বা ব্যবসায় বাজার। এবার ভোক্তা বাজারকে আর ভাগ করা যায় না, শিল্প বা ব্যবসায় বাজারকে আরো চারটি ভাগে ভাগ করা যায়, আরো চারটি ভাগে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে, সেই চারটি ভাগ আমরা একটু দেখি, লিখে দিই, আমি এখানে লিখে দিই। উৎপাদক, উৎপাদকদের বাজার, প্রাতিষ্ঠানিক বাজার, সরকারি বাজার, আরেকটি রয়েছে উৎপাদকের বাজার, প্রাতিষ্ঠানিক বাজার, সরকারি বাজার, পুনঃবিক্রেতার বাজার, পুনঃবিক্রেতার বাজার। তাহলে বাজার প্রধানত দুই প্রকার, ভোক্তা বাজার এবং শিল্প বাজার বা ব্যবসায় বাজার। এই ব্যবসায় বাজারকে কয় ভাগে ভাগ করা যায় এটি জানতে চেয়েছে। তাহলে ব্যবসায় বাজারের শ্রেণীবিভাগ আমরা দেখলাম উৎপাদক, প্রাতিষ্ঠানিক, সরকারি এবং পুনঃবিক্রেতার বাজার। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যবসায় বাজার হচ্ছে চার প্রকার। কয় প্রকার? চার প্রকার বা চার ভাগে ভাগ করা যায়। সুতরাং অ্যানসার হবে সি। সুতরাং অ্যানসার কি? সি। পুরো বিষয়গুলো জানতে হবে। তোমাদেরকে বলতে পারে বাজার কয় প্রকার, তখন কিন্তু অ্যানসার হবে 2, তখন অ্যানসার হবে 2। ভোক্তা বাজারকে আর ভাগ করা যায় না, শিল্প বা ব্যবসায় বাজারকে আবার ভাগ করা যায় কয় ভাগে? 4 ভাগে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকটি প্রশ্ন এভাবে বুঝে বুঝে পড়বা আমার সাথে সাথে আমার এই ক্লাসটি করে। এবং হচ্ছে তোমাদের এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন আসলে বা একটি প্রশ্ন আসলে কিন্তু অনেকগুলো প্রশ্নের অ্যানসার করা তোমাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। সেই টেকনিকগুলো কিন্তু তোমাদের ফলো করতে হবে। আমরা চলে যাব আমাদের পরবর্তী এমসিকিউতে। কোনটি শিল্প বাজারের বৈশিষ্ট্য? দেখো, এই যে দুইটি বাজার বলেছিলাম, ভোক্তা বাজার এবং শিল্প বা ব্যবসায় বাজার। এই শিল্প বাজারের বৈশিষ্ট্য কি? শিল্প বাজারের বৈশিষ্ট্য কি? এর পূর্বে ছিল ভোক্তা বাজারের বৈশিষ্ট্য কি, এখন বললাম শিল্প বাজারের বৈশিষ্ট্য কি। ক্রেতার সংখ্যা বেশি না, ক্রেতার সংখ্যা বেশি আমরা দেখেছি পূর্বের যে প্রশ্নটি ছিল ভোক্তা বাজারের বৈশিষ্ট্য। ক্রেতার সংখ্যা বেশি হচ্ছে ভোক্তা বাজারের বৈশিষ্ট্য। কোন বাজারের বৈশিষ্ট্য? ভোক্তা বাজারের বৈশিষ্ট্য হচ্ছে ক্রেতার সংখ্যা বেশি। সুতরাং একটি শিল্প বাজারের বৈশিষ্ট্য নয়। ক্রয়ের ঘনত্ব বেশি, বন্টন প্রণালী দীর্ঘ, ক্রয়ের পরিমাণ বেশি। ক্রয়ের ঘনত্ব, ক্রয় কি বারবার করা হয়? শিল্প বাজারে বা ব্যবসায় বাজারে ক্রয় কি বারবার করা হয়? কোনটি শিল্প বাজারের বৈশিষ্ট্য? আর ক্রেতার সংখ্যা বেশি, এটি আমরা জানি ভোক্তা বাজারের বৈশিষ্ট্য। কোন বাজারের বৈশিষ্ট্য? ভোক্তা বাজারের বৈশিষ্ট্য। ক্রেতার সংখ্যা বেশি হলো ভোক্তা বাজারের বৈশিষ্ট্য। ক্রয়ের ঘনত্ব বেশি, ক্রয়ের ঘনত্ব বেশি কোন বাজারে থাকে? ক্রয়ের ঘনত্ব বেশি। আমরা কি শিল্প বাজারে কি বারবার ক্রয় করি, নাকি হচ্ছে একবারে অনেক পরিমাণ ক্রয় করি? এটি আমাদের দেখতে হবে। তো ক্রয়ের ঘনত্ব বেশি নয়, ক্রয়ের ঘনত্ব বেশি কিন্তু ভোক্তা বাজারে, মানে বারবার ক্রয় করি, অল্প পরিমাণে বারবার ক্রয় করি। বন্টন প্রণালী দীর্ঘ। আমরা জানি ভোক্তা বাজারে অর্থাৎ ভোক্তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। কেউ ঢাকায়, কেউ খুলনায়, আমাদের দেশের কথা যদি বলি তাহলে কেউ ঢাকা, কেউ খুলনা, কেউ রাজশাহী, এভাবে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে ভোক্তারা থাকে। তো এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে। ভোক্তা বাজারের বন্টন প্রণালী দীর্ঘ, যেহেতু হচ্ছে ভোক্তারা বিভিন্ন জায়গায় থাকে, সুতরাং আমাদের উৎপাদকের কাছ থেকে ভোক্তার নিকট পণ্য পৌঁছাতে অনেক বড় বন্টন প্রণালীর প্রয়োজন হয়। পাইকারি বিক্রেতা, খুচরা বিক্রেতা, এভাবে কিন্তু পরিবেশক থাকে, এজেন্ট থাকে, প্রতিনিধি থাকে। তো অনেক বড় বন্টন প্রণালী হয়ে যায়। এটিও ভোক্তা বাজারের বিষয়। আর ক্রয়ের পরিমাণ বেশি। আমরা জানি শিল্প বা ব্যবসায় বাজারের ক্ষেত্রে কিন্তু একসাথে অনেক পরিমাণ ক্রয় করা হয়। যেহেতু পাইকারি বিক্রেতা, পুনঃবিক্রেতা রয়েছে, এরা কিন্তু একসাথে অনেক পরিমাণ, একেবারে বৃহৎ আকারে ক্রয় করে। এই জন্য আমরা বলবো ক্রয়ের পরিমাণ বেশি হচ্ছে শিল্প বাজার বা ব্যবসায় বাজারে। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার হচ্ছে ডি, ক্রয়ের পরিমাণ বেশি থাকে শিল্প বা ব্যবসায় বাজারে। আমরা চলে যাব আমাদের পরবর্তী এমসিকিউতে। 4P এর জনক কে? 4P মানে প্রোডাক্ট, প্লেস, প্রাইস, প্রমোশন। এই 4P এর জনক কে? এটি একেবারে মুখস্থ করে ফেলতে হবে, কিছু করার নাই। এখানে অপশন বোঝারও তেমন কিছু নাই। যে ফিলিপ কটলার আছে, ফিলিপ কটলার হচ্ছে আমরা জানি মার্কেটিং এর জনক, আধুনিক মার্কেটিং এর জনক হচ্ছে ফিলিপ কটলার। সুতরাং তিনি 4P এর জনক না, 4P এর জনক হচ্ছে ইজে ম্যাকার্থি। 4P এর জনককে ইজে ম্যাকার্থি। সুতরাং অ্যানসার সি। আমাদের এই এমসিকিউটির অ্যানসার হবে সি, কারণ 4P এর জনক হচ্ছে ইজে ম্যাকার্থি।
আমরা চলে যাবো আমাদের পরবর্তী এমসিকিউ। বিপণনের 4টি পি, 4টি পি কোনগুলোকে নির্দেশ করে? বিপণনের 4টি পি মানে 4P, 4P। তাহলে 4P দ্বারা আমরা কি বুঝি? প্রোডাক্ট, প্লেস, প্রাইস এন্ড প্রমোশন। প্রোডাক্ট, প্লেস, প্রাইস এন্ড প্রমোশন। আমরা একটা অপশনগুলো দেখি। পণ্য মানে প্রোডাক্ট, ঠিক আছে। মূল্য, প্রাইস অবশ্যই ঠিক আছে। বন্টন নামে কোনো কিছু নাই, বন্টন ও মূল্যকরণ নেই, আছে প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। তার স্থান থাকতে পারে কিন্তু বন্টন বা মূল্যকরণ নেই, সুতরাং এটি হচ্ছে না, অপশন এ হবে না। পণ্য, পরের অপশনটি আমরা খেয়াল করি। পণ্য, মূল্য, স্থান, উৎপাদন। প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন আছে কিন্তু এখানে উৎপাদন, প্রোডাকশন নামে কোনো কিছু নেই। 4P এর ভিতর রয়েছে প্রমোশন, সুতরাং অ্যানসার বি ও হবে না। পরেরটি আমরা দেখি। পণ্য, মূল্য, জনগণ। জনগণ এবং উৎপাদন এই দুইটি আমাদের 4P এর ভিতর নেই, সুতরাং এটিও বাদ। অপশন ডি একটু দেখি। পণ্য মানে পি অর্থাৎ প্রোডাক্ট, প্রাইস, স্থান মানে প্লেস, প্রসার মানে প্রমোশন, প্রমোশন। তাহলে দেখো 4P এর বিস্তারিত আমরা পাচ্ছি অপশন ডি তে। প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন অর্থাৎ পণ্য, মূল্য, স্থান ও প্রসার, এটি কিন্তু সঠিক অ্যানসার, সুতরাং অ্যানসার ডি। আমরা চলে যাই আমাদের পরবর্তী যে এমসিকিউটি রয়েছে, এমসিকিউ 13। কোন বাজারে সদস্য সংখ্যা তুলনামূলক সীমিত থাকে? কোন বাজারে সদস্য সংখ্যা তুলনামূলক সীমিত থাকে মানে কম থাকে? তাহলে কোন বাজারে সীমিত মানে কি? কম থাকা। সীমিত মানে কি? কম থাকা। প্রিয় শিক্ষার্থীরা, সীমিত মানে কি? কম থাকা, কম থাকা। তাহলে কোন বাজারে কম থাকে? কোন বাজারে সদস্য সংখ্যা কম থাকে? ভোক্তা বাজারে আমরা জানি বেশি থাকে, ভোক্তা বাজারে সবচেয়ে বেশি। তারপর আমরা দেখি উৎপাদন। উৎপাদন, উৎপাদনকারীদের বাজার রয়েছে, সরবরাহকারীদের বাজার আসলে নেই, সরকারি বাজার। তাহলে আমরা দেখতে পাচ্ছি আর দুইটি বাজার। উৎপাদন, যেহেতু ভোক্তা আমাদের হচ্ছে না, ভোক্তা বাজারে বেশি থাকে, উৎপাদন এবং সরকারি। তাহলে শিল্প বাজার বা ব্যবসায় বাজার পড়েছিলাম, সেখানে কিন্তু উৎপাদন এবং সরকারি এই দুটি বাজারও ছিল। তো এই দুটি বাজারের ভিতর কোনটিতে কম থাকে, তুলনামূলক কম থাকে, এই দুটি আমাদের দেখতে হবে। আচ্ছা, উৎপাদন বাজারে কম থাকে কিন্তু সরকারি বাজারে সবচেয়ে বেশি কম থাকে। কারণ কি? সরকারি বাজারের ক্রেতা হচ্ছে বা সরকারি বাজারের সদস্য হচ্ছে শুধুমাত্র মন্ত্রণালয় বা বিভাগ। সরকারি বাজারের ক্রেতাকে শুধুমাত্র মন্ত্রণালয় বা বিভাগ, আমরা কিন্তু পূর্বে একটি এমসিকিউতে দেখেছি। সুতরাং আমাদের এই দুটির ভিতরে কিন্তু ডি হচ্ছে সরকারি বাজারে তুলনামূলক কম, তুলনামূলক কম। উৎপাদন বাজারে কম থাকে কিন্তু সরকারি বাজারে তার চেয়েও কম, সুতরাং আমরা বি নিতে পারছি না, সি নিতে পারছি না, আমরা নিচ্ছি ডি। সুতরাং এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ডি। প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এভাবে অপশন অ্যানালাইজ করে পড়তে হবে। দেখো দুটি অপশনে কিন্তু সদস্য সংখ্যা কম ছিল, কিন্তু এই দুটির ভিতরে আবার আইডেন্টিফাই করতে হচ্ছে যে আমাদের এই দুটির ভিতর তুলনামূলক কোনটিতে কম। তো এইভাবে অনেক সময় উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন দিতে পারে। তোমরা মনে করতে পারো যে উৎপাদন সরকারি দুইটাতে তো কম, তাহলে অ্যানসার আমি বি দিই, এমন না বিষয়টি। এই দুটির ভিতর তুলনামূলক বিশ্লেষণ করতে হবে বি এবং ডি এর ভিতর। তো আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। কে বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে? বিপণন মিশ্রণ মার্কেটিং মিক্স, মার্কেটিং মিক্সের কেন্দ্রবিন্দুতে থাকে ভোক্তা বা কনজিউমার। কে থাকে? কনজিউমার বা ভোক্তা, কনজিউমার বা ভোক্তা, কনজিউমার বা ভোক্তা। কে থাকে একেবারে মাঝখানে? সবকিছু যাকে ঘিরে আবর্তন হয় ভোক্তাকে। আমাদের পুরো মার্কেটিং মিক্স, বিপণন মিশ্রণ, প্রোডাক্ট, প্লেস, প্রাইস, প্রমোশন। বিপণন মিশ্রণ মানে হচ্ছে 4P। বিপণন মিশ্রণ মানে কি? 4P অর্থাৎ প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন। এই চারটি বিষয় কিন্তু ভোক্তাকে কেন্দ্র করে আবর্তন করে। প্রোডাক্ট, প্লেস, প্রাইস, প্রমোশন অর্থাৎ প্রোডাক্ট তুমি কার জন্য উৎপাদন করবে, প্রাইস কার জন্য নির্ধারণ করবে, সবকিছু প্রমোশন কার জন্য করা হবে, সবই কিন্তু ভোক্তার জন্য। বিপণন মিশ্রণ মানে 4P। বিপণন মিশ্রণ মানে কি? 4P বা মার্কেটিং এর যে চারটি পি আছে, প্রোডাক্ট, প্লেস, প্রাইস, প্রমোশন, এই চারটি আবর্তন হয় ভোক্তাকে কেন্দ্র করে। অপশন বি তে রয়েছে ভোক্তা, সুতরাং অ্যানসার হবে বি। সুতরাং অ্যানসার হবে বি। আমাদের মার্কেটিং এর সকল কাজ কিন্তু ভোক্তাকে কেন্দ্র করে বা ভোক্তাকে আবর্তন করে। আমরা চলে যাই আমাদের পরবর্তী এমসিকিউ তে। কোন ধরনের মার্কেটিং কে টেকসই মার্কেটিং বলে? কোন ধরনের মার্কেটিং কে টেকসই মার্কেটিং বলে? টেকসই, টেকসই মানে কি? টেকসই মানে কি? যে মার্কেটিং স্থায়ী হয়, দীর্ঘস্থায়ী হয়। স্থায়ী, টেকসই মানে কি? স্থায়ী। কোন মার্কেটিং এর ভিতরে স্থায়ী হবে? ক্যাটালগ, কিওস্ক, অনলাইন, এই সব মার্কেটিং হচ্ছে সাধারণ মার্কেটিং, মানে এগুলো বহুল প্রচলিত, বাট
আমাদেরকে স্থায়ী হতে হবে। এগুলো অনলাইন মার্কেটিং আজকে করলে কয়েকদিন পরে এর প্রভাব নাও থাকতে পারে। ক্যাটালগ প্রত্যেকটা কোম্পানির ক্যাটালগ বা তালিকা থাকে, আমরা এখান থেকে পণ্য সিলেক্ট করতে পারি, কিন্তু এটা তো হচ্ছে স্পেশাল কিছু না, এটা স্থায়ী কিছু না, ক্যাটালগ পরিবর্তনশীল। তো আমাদের দেখতে হবে কোন মার্কেটিংটি দীর্ঘস্থায়ী বা টেকসই হয়। মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ ধারণা হচ্ছে গ্রিন মার্কেটিং। গ্রিন মার্কেটিং কিন্তু এখন পরিবেশ বান্ধব এবং এটি আমাদের ভবিষ্যতের যে প্রজন্ম তাদের জন্য একটি টেকসই পরিবেশ নিশ্চিত করে। এজন্য গ্রিন মার্কেটিংকে বলা হয় টেকসই মার্কেটিং। গ্রিন মার্কেটিংকে কি বলা হয়? টেকসই মার্কেটিং। গ্রিন মার্কেটিংকে কি বলা হয়? টেকসই মার্কেটিং, কারণ এটি আমাদের ভবিষ্যৎ পরিবেশকে রক্ষা করে, ভবিষ্যতের জন্য পরিবেশকে সুরক্ষা দেয়, এটি স্থায়ী বিষয়। এজন্য আমরা বলবো গ্রিন মার্কেটিংকে টেকসই মার্কেটিং। আমরা এই অধ্যায়ের পুরো 15টি এমসিকিউ দেখলাম প্রশ্ন বিশ্লেষণ করে করে। আমরা কিছু সিকিউ এর জন্য কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দেখি। বর্তমান ও ভবিষ্যৎ ক্রেতার সমষ্টিকে কি বলে? কি বলে? বাজার বলে। বর্তমান ও ভবিষ্যৎ ক্রেতার সমষ্টিকে বলে বাজার। বিপণন মিশ্রণ 4P। 4P কি? বিপণন মিশ্রণ বলতে 4P বা বিপণন মিশ্রণ হচ্ছে এমন এক ধরনের কৌশল যেখানে ক্রেতাকে কেন্দ্র করে প্রোডাক্ট, প্রাইস প্লাস প্রমোশন, অর্থাৎ পণ্য, মূল্য, স্থান এবং প্রসার বা প্রচার করা হয়। এরপরে 4P বলতে কি বোঝায়? আবারও 4P যে আমাদের 4টি বিষয় রয়েছে, প্রোডাক্ট, প্লেস, প্রাইস, প্রমোশন, এটা নিয়েই লিখতে হবে আমাদেরকে। 4CS এর পূর্ণরূপ কি? 4CS বলতে এখানে S দিয়ে প্লুরাল বোঝাচ্ছে, মানে 4টা C এর পূর্ণরূপ কি? আমাদের প্রথম যে হচ্ছে C রয়েছে সেটা কিন্তু কনজিউমার। তারপরে যে সিটি রয়েছে সেটি কস্ট। প্রথমটি কি? কনজিউমার, তারপরে কস্ট, তারপরে কনভেনিয়েন্স এবং সর্বশেষ যে সি, কনজিউমার কস্ট কনভেনিয়েন্স। এবং হচ্ছে শেষেরটি হচ্ছে কমিউনিকেশন। শেষেরটি কি? কমিউনিকেশন। তাহলে যে 4C দিয়ে আমরা কি বোঝাই? কনজিউমার মানে ভোক্তা, কস্ট মানে খরচ বা ব্যয়, কনভেনিয়েন্স মানে সুবিধা এবং কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ। তাহলে এই 4C এর পূর্ণরূপটা কিন্তু একটু মনে রাখতে হবে। ব্র্যান্ড নাম কি? ব্র্যান্ড নাম বা ব্র্যান্ড নেম হচ্ছে পণ্যকে আলাদা করার জন্য বিভিন্ন প্রতীক বা নামের ব্যবহার। যেমন আমরা বলি বাটা, অ্যাপেক্স, তো প্রত্যেকটা জুতার কোম্পানি কিন্তু তার বাটা, অ্যাপেক্স এর যে লোগো বা মার্কা আছে বা যে ব্র্যান্ড নেম আছে সেটি দিয়ে আলাদা হয়। এভাবে তোমরা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম কিন্তু বলতে পারবে। প্রাণ, আরসি কোলা, কোকা কোলা, মোজো, তো হচ্ছে একটা ব্র্যান্ড নেম। তো এই ব্র্যান্ড নেম দিয়ে আমরা কি পণ্যের কোয়ালিটি বা হচ্ছে পণ্যকে আলাদা করতে পারি। আমরা চলে যাই অনুধাবনমূলক। আমরা 3টি প্রশ্ন রেখেছি। উৎপাদকের বাজার কাকে বলে? তাহলে যে বাজারে উৎপাদনের জন্য পণ্য ক্রয় করা হয়, অর্থাৎ কাঁচামাল বা আংশিক উৎপাদিত বস্তু ক্রয় করে পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা হয়। পুনঃবিক্রেতার বাজার কারা? পাইকার, কমিশন এজেন্ট, দালাল, ফরিয়া, এরা হচ্ছে এদেরকে নিয়ে হচ্ছে পুনঃবিক্রেতার বাজার, মানে যারা হচ্ছে পণ্য ক্রয় করে আবার বিক্রয় করে, যারা পণ্য ক্রয় করে আবার বিক্রয় করে। ব্যক্তিক বিক্রয় কি? যখন কোন পণ্য সরাসরি ক্রেতার নিকট উপস্থাপন করে সম্ভাব্য ক্রেতাকে প্রকৃত ক্রেতায় পরিণত করা হয়, সেটিকে ব্যক্তিক বিক্রয় বলে। সেটিকে কি বলে? ব্যক্তিক বিক্রয় বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি অধ্যায়ের এমসিকিউ এবং সিকিউ দেখলাম। আমরা পরবর্তী অধ্যায়টিতে যাব। তার পূর্বে তোমাদের জন্য স্কুল অফ এক্সিলেন্সের পক্ষ থেকে যে অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে সি ইউনিটের শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ এইচএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের জন্য স্কুল অফ এক্সিলেন্স প্রথমবারের মতো নিয়ে আসছে সি ইউনিট এক্সিলেন্ট অনলাইন কোর্স। এবং এই কোর্সটি করে তোমরা ঘরে বসে কিন্তু সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে। এবং এই কোর্সের একটি চমৎকার ফিচার হচ্ছে তোমরা জুমে আমাদের সাথে সরাসরি যুক্ত থাকবে এবং অফলাইনের মতো আমাদেরকে সরাসরি প্রশ্ন করে করে সাথে সাথে অ্যানসার তোমরা জেনে নিতে পারবে, যেমনটি আমরা অফলাইনে দেখে থাকি। কিন্তু ফেসবুক লাইভ বা অন্যান্য লাইভে যেটি হয় যে কমেন্ট করতে তোমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়, সেই বিষয়টি কিন্তু আমাদের এই কোর্সটিতে তোমাদের জন্য ঝামেলাপূর্ণ থাকবে না, বরং আরো তোমাদের ঘরে বসে কোর্স করতে আরো ইজি হবে। একবারে অফলাইনের মতো দক্ষ মেন্টরদের কাছে ঘরে বসে ক্লাস করতে পারবে এবং অসংখ্য এক্সাম, অসংখ্য লাইভ ক্লাস, অসংখ্য
সবকিছু থাকবে তোমাদের জন্য, এবং সেভাবেই কোর্সটি কিন্তু ডিজাইন করেছি আমরা, সেভাবেই কোর্সের আউটলাইন করা হয়েছে তোমাদের জন্য, তোমাদের অ্যাডমিশন জার্নিকে সহজ করার জন্য এই কোর্সটি মূলত আমাদের ডিজাইন করা। এবং আমরা আশা রাখি বি ইউনিটের ধারাবাহিক সাফল্যের পর কিন্তু সি ইউনিটেও স্কুল অফ এক্সিলেন্স তোমাদের জন্য একটি কার্যকর সমাধান নিয়ে এসেছে। তো তোমরা সেই কোর্সটিতে এনরোল করবে সেই আশাবাদ ব্যক্ত করছি। ইতিমধ্যে কিন্তু 1500 টাকা ছাড়ে আমাদের সি ইউনিটের কোর্সে ভর্তি চলছে। তোমরা চাইলে BDSOE অথবা আমাদের ফেসবুক পেজে নক দিয়ে ভর্তি হতে পারবা। আমরা চলে যাই আমাদের পরবর্তী অধ্যায়ে যে এমসিকিউ রয়েছে, সর্বাধুনিক প্রযুক্তি দ্বারা তৈরি স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত পণ্যকে কি বলে? সর্বাধুনিক প্রযুক্তি দ্বারা তৈরি স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত পণ্যকে কি বলে? দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা পণ্যের শ্রেণীবিভাগের দিকে যদি একটু খেয়াল করি, পণ্যের শ্রেণীবিভাগ কিন্তু চারটি। পণ্যের শ্রেণীবিভাগ কয়টি? চারটি। একটি হচ্ছে সুবিধা পণ্য। একটি কি পণ্য? সুবিধা পণ্য। এটা হচ্ছে সুবিধা পণ্য। সেই সুবিধা পণ্যের পর রয়েছে আমাদের জরুরি পণ্য, তারপর রয়েছে বিশিষ্ট পণ্য, তারপর রয়েছে অযাচিত পণ্য। এই চারটির ভিতর থেকে সুবিধা পণ্যের অন্তর্ভুক্ত কিছু বিষয় রয়েছে, সেগুলো লোভনীয় পণ্য, শপিং পণ্য। আমি যেটা বলছিলাম এগুলো সবই আমাদের সুবিধা পণ্য, সুবিধা বা প্রয়োজনীয় পণ্য। পণ্যের শ্রেণী বিভাগের ভিতর কয়েকটি বিভাগ রয়েছে, যার প্রথমটি হচ্ছে সুবিধা পণ্য বা প্রয়োজনীয় পণ্য। এই প্রয়োজনীয় পণ্য থেকে এই অপশনগুলো দেওয়া হয়েছে, প্রয়োজনীয় পণ্য থেকে চারটি অপশন দেওয়া হয়েছে প্রয়োজনীয় পণ্যের শ্রেণী বিভাগ এগুলো। তো আমরা দেখতে পাচ্ছি প্রয়োজনীয় পণ্যের ভিতর থাকে লোভনীয় পণ্য, শপিং পণ্য, বিশিষ্ট পণ্য এবং জরুরি পণ্য। কি কি বললাম? লোভনীয় পণ্য, শপিং পণ্য, বিশিষ্ট এবং জরুরি পণ্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এর ভিতর থেকে আমাদেরকে খুঁজতে হবে সর্বাধুনিক প্রযুক্তি দ্বারা স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত। একটু খেয়াল রাখো, একটা হচ্ছে স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত, আরেকটি হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি। এই দুটির সমন্বয়ে কোন পণ্য তৈরি করা হয়? এই দুটির সমন্বয়ে কোন পণ্য তৈরি করা হয়? আর লোভনীয় পণ্য, যেটি আমাদের কি দেখা মাত্র কিনতে ইচ্ছা করে, কিন্তু স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত তো না, এটা খেলনা হতে পারে লোভনীয় পণ্য, তারপরে চটপটি হতে পারে, তারপরে পুতুল হতে পারে, চকলেট হতে পারে লোভনীয় পণ্য, রসগোল্লা হতে পারে। শপিং পণ্য, যে পণ্যগুলো কি আমরা শখের বশে কিনি বা শৌখিন পণ্য। বিশিষ্ট পণ্য, বিশিষ্ট পণ্য কি যেগুলো আমরা বিশেষভাবে ডিজাইন করি বা স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত, যেটি আমাদের এই প্রশ্নে বলেছে। সুতরাং অ্যান্সার হওয়ার কথা সি। আর জরুরি পণ্য তো হওয়ার কথা না, জরুরি পণ্য কখনো স্বতন্ত্র বৈশিষ্ট্যমণ্ডিত না, বরং আমরা এমার্জেন্সি টাইমে, জরুরি টাইমে ঔষধ, মেডিসিন এগুলো আমরা যখন ক্রয় করি তখন সেটি হয়ে যায় জরুরি পণ্য। তাহলে সর্বাধুনিক প্রযুক্তি দ্বারা বিশেষভাবে যে পণ্যগুলো তৈরি সেগুলোকে আমরা বলবো বিশিষ্ট পণ্য। যেমন অ্যাপল আইফোন, অ্যাপলের প্রোডাক্ট। এক্সাম্পল হিসেবে কি বলা যায়? অ্যাপলের প্রোডাক্ট। মার্সিডিজ বেঞ্চ, মার্সিডিজ গাড়ি, মার্সিডিজ গাড়ি, এগুলো আসলে বিশেষভাবে তৈরি করা হয়। তারপরে আরো বলতে পারো অ্যাপলের আইফোন, অ্যাপলের এয়ারপড, যেগুলো আমাদের আর কি এক্সট্রা, মানে শপিং এর চেয়েও আমরা যেটি পেলে আমাদের লাইফস্টাইল পরিবর্তন হয়, আমরা যেটিকে মনে করি BMW কার, অ্যাপল আইফোন, এই বিষয়গুলো হচ্ছে বিশিষ্ট পণ্য, যেগুলো স্বতন্ত্র বৈশিষ্ট্য পণ্য, সবার থেকে আমাদেরকে আলাদা করে। দামি ওয়াচ, এগুলো হচ্ছে আমাদেরকে, যেমন রোলেক্স, তারপরে রোলস রয়েলস গাড়ি, এগুলো সবই কি বিশিষ্ট পণ্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী এমসিকিউতে। নিচের কোনটি মূলধনী পণ্য? দেখো, ভোক্তার পণ্য এবং শিল্প পণ্যের ভিতর পার্থক্য রয়েছে। ভোক্তার পণ্য আমরা একটু আগে শ্রেণী বিভাগ দেখলাম, যে ভোক্তার পণ্যের ভিতর কিন্তু লোভনীয় পণ্য, বিশিষ্ট পণ্য, জরুরি পণ্য, এছাড়াও অযাচিত পণ্য রয়েছে, আরো অনেক ধরনের বা শপিং পণ্য রয়েছে। এগুলো সবই ভোক্তা পণ্যের শ্রেণী বিভাগ, এগুলো সবই কি ভোক্তা পণ্যের শ্রেণী বিভাগ। কিন্তু আমরা যখন মূলধনী পণ্যতে গেলাম, মূলধনী পণ্যের হচ্ছে শিল্প বা ব্যবসায় পণ্যের একটা শ্রেণী বিভাগ, ব্যবসায় বা শিল্প পণ্য, ব্যবসায় বা কি শিল্প পণ্য। তাহলে এই মূলধনী পণ্য কিসের ভিতর যায়? ব্যবসায় বা শিল্প পণ্য থেকে একটা শ্রেণীবিভাগ হচ্ছে মূলধনী পণ্য। মূলধনী পণ্য কোনগুলো? যেগুলো সাধারণত ব্যবসায় বা শিল্পের উৎপাদন কাজে ব্যবহৃত হয়। যেসব মেশিন বা যন্ত্রপাতি আমরা কি করি শিল্পের প্রয়োজনে বা উৎপাদনের সাথে জড়িত বা ব্যবসায়ের প্রয়োজনে উৎপাদনের কাজে ব্যবহার করি। তো দেখো এখানে অপশনগুলো কি কি রয়েছে? টিভি, ফ্রিজ, ঘড়ি, জেনারেটর। টিভি, ফ্রিজ, ঘড়ি, টিভি, ফ্রিজ, ঘড়ি, এই বিষয়গুলো কিন্তু আমাদের প্রয়োজনীয় পণ্য, এবং হচ্ছে এই বিষয়গুলো কি আমাদের এই বিষয়গুলো কি আমরা অনেক বিচার বিবেচনা করে ভোক্তারা কিনে। এগুলো কারা কিনে? টিভি, ফ্রিজ, ঘড়ি, এগুলো আমরা বাড়ির জন্য কিনি, অর্থাৎ এটি ভোক্তা পণ্য, এটি ভোগ্য পণ্য। এগুলো কি ভোগ্য পণ্য, আমরা অনেক বিচার বিশ্লেষণ করে তিনটি পণ্য কিন্তু কিনি, টিভি, ফ্রিজ, ঘড়ি এগুলো।
বাসার জন্য এগুলো কি করি, এগুলো সবই ভোগ্য পণ্য বা ভোক্তার জন্য, ভোক্তার জন্য। আর শিল্পের জন্য যেসব যন্ত্রাংশ ব্যবহৃত হয় সেগুলোই হচ্ছে মূলধনী পণ্য। শিল্পের জন্য যেসব যন্ত্রপাতি বা হচ্ছে যন্ত্রাংশ ব্যবহৃত করা হয় সেগুলোই হচ্ছে সেই মূলধনী পণ্য। তাহলে মূলধনী পণ্য হচ্ছে জেনারেটর, যেহেতু জেনারেটর কি উৎপাদন কাজে ব্যবহৃত হয়, উৎপাদন কাজে যন্ত্রপাতি পরিচালনার জন্য বিদ্যুৎ সরবরাহ করতে ব্যবহৃত হয় জেনারেটর। সুতরাং মূলধনী পণ্য হচ্ছে আমাদের জেনারেটর, আর বাকি দিকে কিন্তু ভোক্তার জন্য বা ভোগ্য পণ্য। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকটি প্রশ্ন বুঝতে পারছো। আমরা চলে যাব আমাদের পরবর্তী এমসিকিউতে। সূচনা স্তরের বৈশিষ্ট্য কোনটি? সূচনা স্তর, দেখো যে কোনো পণ্যের 5টি স্তর রয়েছে। যে কোনো পণ্যের কয়টি স্তর রয়েছে? 5টি স্তর রয়েছে। এই স্তরগুলো দেখার জন্য আমরা একটু পরবর্তী স্লাইডে যাই। দেখো, আমি আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, প্রোডাক্ট কি ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট মানে কি গবেষণা, মানে পণ্য তৈরির পূর্বে গবেষণা। প্রোডাক্ট ডেভেলপমেন্টের ভিতর কি থাকে? পণ্য তৈরির পূর্বে গবেষণা। এরপরে আছে ইন্ট্রোডাকশন। তাহলে ইন্ট্রোডাকশনে কি? সূচনা। ইন্ট্রোডাকশনের বাংলা কি হবে? সূচনা পর্ব, সূচনা পর্ব। গ্রোথ, গ্রোথ মানে প্রবৃদ্ধি, গ্রোথ মানে কি? প্রবৃদ্ধি। ম্যাচুরিটি, ম্যাচুরিটি মানে পূর্ণতা, ম্যাচুরিটি মানে পূর্ণতা। ডিক্লাইন মানে পতন। তোমাদের যেহেতু বাংলা আসবে, আমি শিক্ষার্থী তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এটি হচ্ছে ফিলিপ কটলারের লেখা প্রিন্সিপালস অফ মার্কেটিং এর বই থেকে আমি নিয়েছি। প্রত্যেকটা পণ্যে তিনি বলেছেন, তিনি তার বইতে বলেছেন যে প্রত্যেকটি পণ্যের 5টি ধাপ থাকে। প্রত্যেকটি পণ্যের কয়টি জীবন চক্রের 5টি ধাপ থাকে। সেই 5টি ধাপ হলো গবেষণা, সূচনা, প্রবৃদ্ধি, পূর্ণতা এবং পতন। এই 5টি প্রত্যেকটি পণ্য গবেষণা দিয়ে শুরু হবে এবং একটা সময় সেই পণ্যের পতন হবে। যেমন আমরা একটা সময় যে গাড়িগুলো দেখতাম আমাদের ছোটবেলায়, সেই গাড়িগুলো কিন্তু এখন আর ব্যবহৃত হয় না, অর্থাৎ ওই পণ্যগুলো কি পতন হয়ে গেছে। আবার ওই পণ্যগুলো কিন্তু একটি সময় গবেষণা করে তৈরি করা হয়েছে, আবার এখন নতুন নতুন মডেল আসছে, সেগুলো আরো নতুন নতুন গবেষণা হচ্ছে, সেগুলো ইন্ট্রোডিউস করা হচ্ছে আমাদের সামনে। বিভিন্ন মোটরসাইকেলের এক্সাম্পল আমরা দিতে পারি। সেগুলো যদি ভোক্তাদের পছন্দ হয় তখন কিন্তু কি গ্রোথ হচ্ছে, মানে সেই পণ্যগুলো হুট করেই বিক্রি বেড়ে যাচ্ছে। দেখো এখানে সেলস, সেলস মানে বিক্রয়, তাহলে নীল দাগ দিয়ে আমরা বলছি বিক্রয়। আর এই যে প্রফিটস, লাল দাগ দিয়ে বোঝাচ্ছে প্রফিটস। একটু খেয়াল করো, এই ছকটা মনে থাকলে তোমরা কিন্তু এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আমরা দেখেছি সেই প্রশ্নগুলোর অধিকাংশই এই চার্টটা যদি তুমি মাথায় নিয়ে যেতে পারো, ইনশাআল্লাহ তোমাদের এই চার্ট যদি তোমাদের মনে থাকে, 5টি ধাপ আমি সুন্দর করে বুঝাই দিচ্ছি, তোমাদের পণ্যের জীবন চক্র সংক্রান্ত যে কোনো সমস্যা, পণ্যের জীবন চক্র বা প্রোডাক্ট লাইফ সাইকেল সম্পর্কে যে কোনো প্রশ্নই আসলে তোমরা অ্যানসার করতে পারবে। দেখো, প্রথমে যে হচ্ছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা গবেষণার সময় আমাদের কোনো বিক্রি হয় না, অর্থাৎ গবেষণার সময় বিক্রি থাকে 0, কিন্তু প্রফিট মাইনাসের দিকে যাচ্ছে। প্রফিট কি হচ্ছে? যে জিরোর নিচে, এগুলো সব মাইনাস, এগুলো প্লাস, এগুলো কি প্লাস, এগুলো সব প্লাস। তাহলে হচ্ছে দেখো, পণ্যের গবেষণার সময় আমাদের কি প্রফিট নাই। ইন্ট্রোডাকশনের সময় আস্তে আস্তে বৃদ্ধি শুরু হচ্ছে, আস্তে আস্তে খুবই কম বিক্রি হচ্ছে, কিন্তু আমাদের তখনও কি লস, তখনও কি এই পয়েন্ট রয়েছে লস, এগুলো কি লস হচ্ছে, লাভ হচ্ছে না কোনো। এরপর দেখো, যখন গ্রোথ, যখন ভোক্তারা পণ্যটি পছন্দ করে তখন আস্তে আস্তে হুট করে যে বিক্রি বেড়ে যাচ্ছে, হুট করে বেড়ে গেল, হুট করে হঠাৎ করে বেড়ে যাচ্ছে, এই যে নীল দাগ দিয়ে। তাহলে দেখো, তাহলে যদি তোমাদের প্রশ্ন আসছে যে পণ্য প্রবৃদ্ধির সময় পণ্যের বিক্রয় কেমন থাকে, তখন প্রশ্ন উত্তর হবে যে প্রবৃদ্ধির সময় পণ্যের বিক্রয় হুট করে বেড়ে যায় বা অতিরিক্ত বেড়ে যায় বা কি খুব দ্রুত বাড়তে থাকে। প্রফিট বা সূচনা পর্বে মুনাফা কেমন হয়, প্রফিট বা মুনাফা কেমন হয়? সূচনা পর্বে মুনাফা হয় না বা একেবারে খুব সামান্য, এই যে অল্প একটু জায়গা আমরা দেখতে পাচ্ছি, খুবই কম, খুবই কম, খুবই সামান্য, হলেও খুবই সামান্য। সূচনা পর্বে মুনাফা হয় না বললেই চলে, হলেও খুবই সামান্য, এই যে একেবারে শেষের দিকে, গ্রোথের ঠিক আগে। গ্রোথ থেকেই মূলত কি আমাদের প্রফিট শুরু হয়, যে গ্রোথ থেকেই মূলত প্রফিট শুরু হয়, ঠিক আছে। তারপরে ম্যাচিউরিটি, ম্যাচিউরিটি যখন পণ্যের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তখন দেখো বিক্রিও সবচেয়ে বেশি, এরকম বিক্রিও সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি, এর উপরে আর নাই। এবং প্রফিটও বলা যায় এই যে সবচেয়ে বেশি, ঠিক আছে। তারপরে যখনই ডিক্লাইন পর্যায়ে চলে আসে তখন আস্তে আস্তে বিক্রিও কমে যায় এবং প্রফিটও একটা সময় জিরোতে চলে আসে, প্রফিটও একটা সময় জিরোতে চলে আসে, যেটা এই লাইন আমাদের জিরো, জিরোকে নির্দেশ করে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রত্যেকটি পয়েন্ট তোমরা বুঝেছো। আমি চলে যাই আমাদের প্রশ্ন। তোমাদেরকে প্রশ্ন বোঝানোর জন্য আমি 5টি পর্ব বুঝিয়ে দিলাম, যাতে তোমরা এর পরের প্রশ্নগুলো সহজে অ্যান্সার করতে পারো।
এখন সূচনা স্তর, তাহলে সূচনা কোনটি? এই যে ইন্ট্রোডাকশন, এই পর্ব। তাহলে এই পর্বে কি বলছে? বৈশিষ্ট্য কোনটি? অধিক প্রসার খরচ, প্রচার কি অধিক করা লাগে, বিক্রয় বৃদ্ধি পায়, অধিক মুনাফা, দীর্ঘস্থায়ী। দেখো তাহলে সূচনা স্তরে যখন আমরা করি তখন আমাদের ব্যয় কিন্তু বাড়ে, যে আমাদের খরচ বেড়ে যাচ্ছে কিন্তু প্রফিট হচ্ছে না। প্রফিট হচ্ছে না মানে কি? খরচ বৃদ্ধি পাচ্ছে। আর বিক্রয় কি বৃদ্ধি পাচ্ছে? বিক্রয় আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। তারপরে অধিক মুনাফা, মুনাফা তো হয় না, দীর্ঘস্থায়ীও না, দীর্ঘস্থায়ীও না। তাহলে আমরা বলতে পারি সূচনা স্তরের বৈশিষ্ট্য হচ্ছে অধিক প্রসার খরচ, অধিক প্রসার খরচ। কারণ কি আমাদের এই সময় প্রচার প্রমোশন করে বিক্রি করার চেষ্টা করতে হয়। এই যে এই সময় প্রচার প্রমোশন করে বিক্রি করার চেষ্টা করতে হয়, কিন্তু বিক্রয় তো বেড়ে যায়নি অধিক হারে, সুতরাং আমরা বলতে পারি না বিক্রয় বৃদ্ধি, এটি বলতে পারবো না। অধিক মুনাফা, মুনাফা তো হয় না, দীর্ঘস্থায়ীও নয়। তো আমাদের অধিক প্রসার খরচ হয় কোন স্তরে? সূচনা স্তরে। সূচনা স্তরে কি হয়? অধিক প্রসার খরচ হয়, লাভ হয় না বললেই চলে। তো আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। পাইকারি ব্যবসায়ী নিচের কোন বাজারের সদস্য? পাইকারি ব্যবসায়ী নিচের কোন বাজারের সদস্য? দেখো, ভোক্তা বাজারে ভোক্তারা থাকে, যারা ক্রয় করে সেটি কনজিউম বা খেয়ে ফেলে বা ভোগ করে। উৎপাদনকারী বাজারে হচ্ছে উৎপাদনটা কি? পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করে বা কাঁচামাল বা কৃষি পণ্য কিনে উৎপাদকরা। পুনঃ বিক্রেতার বাজার, সরকারি বাজারে আমি বলেছিলাম মন্ত্রণালয় বা বিভাগ থাকে, মন্ত্রণালয় অথবা বিভাগ। ভোক্তা বাজারে ভোক্তা থাকে, উৎপাদকরা হচ্ছে সাধারণত কৃষি পণ্য ক্রয় করে বা একেবারে র ম্যাটেরিয়ালস, কাঁচামাল ক্রয় করে। পাইকারি ব্যবসায়ীরা কি করে? পাইকারি ব্যবসায়ীরা পণ্য ক্রয় করে পুনরায় বিক্রির কাজে, সেই পণ্যগুলো পুনরায় বিক্রির কাজে উদ্দেশ্যে ক্রয় করে এবং বিক্রি করে খুচরা বিক্রেতার নিকট। সুতরাং পাইকারি ব্যবসায়ীরা হচ্ছে পুনঃ বিক্রেতার বাজারের অন্তর্ভুক্ত। পুনঃ বিক্রেতার বাজারের অন্তর্ভুক্ত হচ্ছে পাইকারি ব্যবসায়ীরা। পুনঃ বিক্রেতার বাজারের অন্তর্ভুক্ত কারা? পাইকারি ব্যবসায়ীরা। আমরা চলে যাই আমাদের পরবর্তী। পণ্যের জীবনচক্রের কোন স্তরে প্রতিযোগিতা সবচেয়ে বেশি? পণ্যের জীবনচক্রের কোন স্তরে? দেখো, আমরা ছকটিতে যদি একটু যাই, দেখো এইখানে সবচেয়ে বেশি, এইখানে সবচেয়ে বেশি, তাই না? এখানে সবচেয়ে বেশি বিক্রয় হচ্ছে, সবচেয়ে বেশি মুনাফা হচ্ছে, তাই তো? তাহলে এই যখন আমরা কি জানি, যেখানে মুনাফা বেশি, যেখানে মুনাফা বেশি, যেখানে বিক্রি বেশি, যেখানে মুনাফা বেশি, সেখানে কি প্রতিযোগিতা বা ঝুঁকিও সবচেয়ে বেশি। এটি কোন পর্বে? ম্যাচুরিটি বা পূর্ণতা পর্বে। ম্যাচুরিটি বা পূর্ণতা পর্বে সবচেয়ে ঝুঁকি বেশি। তাহলে পণ্যের জীবনচক্রের কোন স্তরে প্রতিযোগিতা বা ঝুঁকি বেশি? প্রতিযোগিতা সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি কোন স্তরে? পূর্ণতা স্তরে। কারণ পূর্ণতা স্তরে বিক্রিও বেশি, প্রফিটও বেশি। যেখানে মুনাফা বেশি হবে সেখানে ঝুঁকি বা প্রতিযোগিতাও বেশি থাকবে, সেখানে ঝুঁকি বা প্রতিযোগিতাও বেশি থাকবে। আমরা চলে যাই আমাদের পরবর্তী এমসিকিউ। মিসেস রিনা চাকরি থেকে বাসায় ফেরার পথে সন্তানের জন্য একটি সুন্দর খেলনা কিনে আনেন। একটি সুন্দর খেলনা কিনে আনেন, একটি সুন্দর খেলনা কিনে আনেন। তাহলে এটি কোন পণ্য? এটি কোন পণ্য? মিসেস রিনা চাকরি থেকে বাসায় ফেরার পথে সন্তানের জন্য একটি সুন্দর খেলনা কিনে আনেন। এটি কোন ধরনের পণ্য? আবশ্যক পণ্য। আবশ্যক পণ্য কোনগুলো? খাদ্যদ্রব্য, যেমন আটা, ময়দা, আটা, চাল, এগুলো। লোভনীয় পণ্য, লোভনীয় পণ্য কোনগুলো? যেগুলো আমরা দেখা মাত্রই আমাদের কিনতে ইচ্ছা হয়, যেগুলো আমাদের দেখা মাত্রই কিনতে ইচ্ছা হয় সেটি হচ্ছে লোভনীয় পণ্য। সেটি কোন পণ্য? লোভনীয় পণ্য। যেমন চকলেট, বেলুন, চকলেট, বেলুন, আর কি হতে পারে? রসগোল্লা হতে পারে। যে পণ্যগুলো আমাদের দেখা মাত্রই কিনতে ইচ্ছা করে সেগুলো হচ্ছে লোভনীয় পণ্য। এবার জরুরি পণ্যের ভিতর কি থাকতে পারে? মেডিসিন, মেডিসিন বা ঔষধ, বর্ষাকালে ছাতা। আর সরবরাহ পণ্য কি? যেগুলো হচ্ছে আমাদের বাড়িতে এসে দিয়ে যায়, যেমন দুধ, শাকসবজি, ফেরিওয়ালারা দিয়ে যায়। তাহলে সবজি বা দুধ। আমাদেরকে কি বলেছে? খেলনা। দেখো, খেলনা কিন্তু এই যে লোভনীয় পণ্য, দেখা মাত্রই কিনতে ইচ্ছা করে, দেখা মাত্রই কিনতে ইচ্ছা করে। বিভিন্ন সময় বাচ্চাদেরকে বাইরে নিয়ে গেলে কি কিনে দিতেই হবে, এমন একটা বিষয় যে দেখা মাত্রই কিনতে হবে। সুতরাং এটি লোভনীয় পণ্য। সুতরাং এটি কি? লোভনীয় পণ্য। তাহলে খেলনা আমাদের লোভনীয় পণ্য, লোভনীয় পণ্য। চলে যাই আমরা পরবর্তী এমসিকিউতে। কোনটি শিল্প পণ্য? শিল্প পণ্য মানে কি? যে পণ্যগুলো কিনে আবার উৎপাদন কাজে ব্যবহার করা হবে, যে পণ্যগুলো কিনে আবার উৎপাদন কাজে ব্যবহার করা হবে। তেল আমরা সরাসরি রান্না করার কাজে ব্যবহার করি, আম কিনেই খাওয়া যায়। তুলা কিনেই কি ব্যবহার উপযোগী?
সাবান, সাবান কি কিনেই আমরা সেটি ব্যবহার বা ইউজ করা শুরু করি। দেখো তুলা, তুলা দিয়ে আবার কি হয় সুতা, সেই সুতা দিয়ে আবার কাপড়। সুতরাং তুলা কিন্তু আমরা কি পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করতে পারি। সুতরাং এটা হচ্ছে শিল্প পণ্য। সুতরাং এটি কি শিল্প পণ্য। আমাদের অ্যান্সার হবে তুলা। যেহেতু তেল, আম, সাবান এগুলো আমরা কেনা মাত্রই ব্যবহার করতে পারি, ভোক্তারা ক্রয় করে, কিন্তু তুলা কি তুলা হচ্ছে যারা সুতা তৈরি করবে বা যারা বালিশ তৈরি করবে তারা ক্রয় করবে, অর্থাৎ পুনরায় উৎপাদন কাজে ব্যবহার করা হবে। সুতরাং এটি হচ্ছে শিল্প পণ্য, ভোগ্য পণ্য নয়। বাকি তিনটি কিন্তু ভোগ্য পণ্য, এ, বি এবং বি, এই তিনটিতে যা আছে সেই তিনটি হচ্ছে ভোগ্য পণ্য। শিল্প পণ্য শুধুমাত্র তুলা, এই অপশনগুলোর ভিতর। আমরা চলে যাই আমাদের পরবর্তী এমসিকিউতে। জীবন বীমা পলিসি, অগ্নি নির্বাপক যন্ত্র, বিশ্বকোষ ইত্যাদি কোন ধরনের পণ্যের উদাহরণ? জীবন বীমা পলিসি, অগ্নি নির্বাপক যন্ত্র, বিশ্বকোষ এগুলো কোন ধরনের? জরুরি পণ্য বলেছিলাম মেডিসিন। অযাচিত পণ্য, বিশিষ্ট পণ্য, শপিং পণ্য। শপিং পণ্য আমরা কি পোশাক আশাক যেগুলো আমরা ক্রয় করি শপিং এর জন্য বা আমাদের রুচির সাথে যেগুলো যায়। বিশিষ্ট পণ্য যেগুলো অ্যাপলের আইফোন, মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ কার, রোলস রয়েস, এগুলো হচ্ছে বিশিষ্ট পণ্য। আর অযাচিত পণ্য কোনগুলো? অযাচিত পণ্য হচ্ছে যেগুলো আমরা কি আমরা জানি বা জানি না। দুটি বিষয় হতে পারে, একটি আমরা জানি কিন্তু এগুলো কেনার আগ্রহ প্রকাশ করি না, আর একটি বিষয় হচ্ছে নতুন আসে কিন্তু আমরা জানতে পারি বা জানতে না পারি আমরা কোনোভাবেই কেনার চেষ্টা করি না। নতুন আসার পরে যদি মার্কেটিং এ প্রচার প্রমোশন করা হয় আমরা হয়তো জানতে পারি কিন্তু কেনার ট্রাই করি না। আরেকটি বিষয় হচ্ছে আমরা টোটালি জানি না। এগুলো হচ্ছে অযাচিত পণ্য। অযাচিত পণ্যের ভিতর কি কি আসতে পারে? বীমা পলিসি। দেখো বীমা সবাই জানে যে বীমা করলে আমাদের সুরক্ষা হবে, কেউ মারা গেলে বা দুর্ঘটনা ঘটলে, কিন্তু কেউ ক্রয় করতে আগ্রহী না। অগ্নি নির্বাপক যন্ত্র, আমাদের কয়জনের বাড়িতেই অগ্নি নির্বাপক যন্ত্র আছে, কিন্তু এটি প্রয়োজনীয় কিন্তু আমরা কিনতে চাই না, অযাচিত পণ্য। বিশ্বকোষ, তারপর আর কি কি হতে পারে? কাফনের কাপড় হতে পারে, ঠিক আছে? কাফনের কাপড় আমরা চাইলেও আমরা সাধারণত কেনার চেষ্টা করি না। এই বিষয়গুলো হচ্ছে কি সব অযাচিত পণ্য। অযাচিত পণ্য হবে বীমা পলিসি, অগ্নি নির্বাপক যন্ত্র, বিশ্বকোষ ইত্যাদি। আমরা চলে যাই আমাদের পরবর্তী এমসিকিউ। কোন স্তরে কোম্পানির গবেষণামূলক কাজ এবং বাজার সম্পর্কে জানার জন্য বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে? দেখো পাঁচটি স্তর দেখিয়েছিলাম, একটি হচ্ছে গবেষণা বা উন্নয়নমূলক, তারপর সূচনা, তারপর প্রবৃদ্ধি, ম্যাচুরিটি বা হচ্ছে পূর্ণতার স্তর, এবং সর্বশেষ হচ্ছে কি পতন স্তর। তাহলে দেখো আমাদের হচ্ছে পণ্য উন্নয়ন স্তর বা গবেষণা যে স্তর রয়েছে, পণ্য উন্নয়ন স্তর বা গবেষণা যে স্তর রয়েছে, তখন কিন্তু আমরা কি বাজার সম্পর্কে ধারণা নিয়ে সেই পণ্যটি তৈরির কৌশল বের করার চেষ্টা করি। এজন্য বলা হচ্ছে কোন স্তরে কোম্পানির গবেষণামূলক কাজ এবং বাজার সম্পর্কে জানার জন্য বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হয়। এটা হচ্ছে পণ্য উন্নয়ন স্তর, পণ্য উন্নয়ন বা গবেষণা স্তর, পণ্য উন্নয়ন বা গবেষণা স্তরে। গবেষণা স্তর, সূচনা স্তরে আমরা তো পণ্য অলরেডি প্রোডাক্ট বাজারে দিয়ে দিই, তখন থেকে আস্তে আস্তে বিক্রি শুরু হয়, যদি আমাদের প্রফিট হয় না। প্রবৃদ্ধি স্তরে প্রফিট শুরু হয় এবং পূর্ণ স্তরে সর্বোচ্চ প্রফিট হয়। এবং এই দিকে হচ্ছে পণ্য উন্নয়ন স্তর নয়, বরং পণ্য উন্নয়নের পরবর্তী স্তর। আর এটি হচ্ছে পণ্য উন্নয়নের স্তর যখন হচ্ছে আমরা গবেষণামূলক কাজ এবং বাজার সম্পর্কে জানার জন্য অর্থ বিনিয়োগ করি। আমরা চলে যাই আমাদের পরবর্তী এমসিকিউতে। পণ্যের জীবন চক্রের কোন স্তরে বিক্রয় দ্রুত বাড়ে? পণ্যের জীবন চক্রের কোন স্তরে বিক্রয় দ্রুত বাড়ে? যে বিক্রয় এখান থেকে আস্তে আস্তে বাড়ছিল, হুট করে যে এত দূর চলে গেছে, হুট করে উপরের দিকে চলে যাচ্ছে, তাহলে এটি কোন স্তরে? গ্রোথ বা প্রবৃদ্ধি স্তর। এই স্তরটার নাম কি? গ্রোথ বা প্রবৃদ্ধি স্তর। গ্রোথ বা প্রবৃদ্ধি স্তর। তাহলে আমরা আমাদের অ্যানসার কি করতে পারি? জীবন চক্রের কোন স্তরে বিক্রয় দ্রুত বাড়ে? প্রবৃদ্ধি স্তরে। প্রবৃদ্ধি স্তরে। প্রবৃদ্ধি স্তরে। আমরা চলে যাই আমাদের পরবর্তী যে এমসিকিউটি রয়েছে। পণ্য সম্পর্কে ক্রেতার উপলব্ধির উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ প্রক্রিয়াকে কি বলে? ক্রেতার উপলব্ধি। ক্রেতার উপলব্ধি ব্যয়যোগ্য, চলমান হারে, ভ্যালু ভিত্তিক, ভারসাম্য বিন্দু। যখনই আমরা ক্রেতার উপলব্ধির উপর ভিত্তি করে, ক্রেতার উপলব্ধি মানে হচ্ছে ক্রেতার উপর যে ভ্যালু সৃষ্টি করে। উপলব্ধি মানে কি? ক্রেতার উপলব্ধি মানে ক্রেতার জন্য যে ভ্যালু সৃষ্টি করে বা যে উপযোগ সৃষ্টি করে। তাহলে ক্রেতার জন্য যে ভ্যালু সৃষ্টি করে সেটিকে আমরা বলবো ক্রেতার উপলব্ধির উপর ভিত্তি করে মূল্য নির্ধারণ করা। অপশনগুলোর ভিতরে সি রয়েছে, ভ্যালু ভিত্তিক। সুতরাং আমাদের অ্যানসার হবে সি। অ্যানসার হবে কি? সি। আর ব্যয়যোগ্য তো ব্যয়যোগ্য, চলমান হার, ভারসাম্য বিন্দু, অন্যান্য
কনসেপ্ট, এগুলো আমরা পরবর্তী এমসিকিউ গুলোতে দেখব। আমরা যখন দেখব ক্রেতার উপলব্ধির উপর ভিত্তি করে বা ক্রেতার জন্য কেমন ভ্যালু সৃষ্টি করে বা ক্রেতার জন্য কি কি উপযোগ সৃষ্টি করে আমরা মূল্য নির্ধারণ করি, সেটি হচ্ছে ভ্যালু ভিত্তিক পণ্য মূল্য নির্ধারণ পদ্ধতি, ভ্যালু ভিত্তিক পণ্যের মূল্য নির্ধারণ পদ্ধতি। ভারসাম্য বিন্দু, ভারসাম্য বিন্দুর পূর্বে তোমাদেরকে আরো ফিলিপ কটলারের একটি বই থেকে আমি একটি চিত্র দেখাতে চাই। দেখো প্রত্যেকটি পণ্য তৈরির জন্য পণ্য প্রোডাকশনের জন্য একটি যে কালো দাগটি রয়েছে এটা হচ্ছে ফিক্সড কস্ট। মানে তুমি একটি পণ্য তৈরি করো, এত বড় চিত্র দেখে ভয় পাওয়ার কিছু নেই, এত কিছু তোমাদের লাগবে না, আমি জাস্ট 2-3টি লাইন রয়েছে এখানে, এটি তোমাদেরকে বুঝিয়ে দিব। দেখো প্রথম যে কালো দাগটি রয়েছে ফিক্সড কস্ট, এটি হচ্ছে তুমি একটি পণ্য তৈরি করলে তোমার এই ফিক্সড কস্ট দিতে হবে, যেমন কারখানার ভাড়া, মেশিনের অবচয়, এগুলো হচ্ছে আমাদের ফিক্সড কস্ট, এগুলো আমরা ব্যবহার করি বা না করি মাস শেষে কিন্তু আমাদের দিতেই হবে। এরপরে দেখো এই যে লাল দাগটি, এই যে লাল দাগটি, এই যে লাল দাগটি টোটাল কস্ট দেখাচ্ছে। যখন তুমি 1 ইউনিট তৈরি করো তখন ধরো এই পর্যন্ত বিক্রি হয়, যখন তুমি 10 ইউনিট তৈরি করো তখন ধরো এই পর্যন্ত খরচ হয়, তাহলে তোমার এই যে ফিক্সড কস্ট রয়েছে, ফিক্সড কস্টের উপরে আস্তে আস্তে বাড়তে থাকে তুমি যত বেশি তৈরি করো। যখন এই পর্যন্ত ধরো 50 ইউনিট তৈরি করো তখন তোমার ব্যয়টা হয়ে যায় আসলে এত দূর, ঠিক আছে? তুমি যখন 50 ইউনিট তৈরি করবা তখন তোমার ব্যয়টা হয়ে যাবে ঠিক এই সোজা, এই যে $800। তো আরেকটি বিষয় রয়েছে এই যে টোটাল রেভিনিউ। আমরা যদি এই যে নীল দাগটির দিকে খেয়াল করি তাহলে এটা হচ্ছে টোটাল রেভিনিউ। এই যে টোটাল রেভিনিউ, নীল দাগ এবং লাল দাগের ভিতর যে বিন্দু এটিকে বলে সমচ্ছেদ বিন্দু। অর্থাৎ এই পর্যন্ত পণ্য বিক্রয় করলে আমাদের কি হবে না, কোনো আয় ব্যয় সমান হবে, অর্থাৎ কোনো লাভ বা প্রফিট হবে না, এটিকে বলে বিইপি বা সমচ্ছেদ বিন্দু বা কি সমচ্ছেদ। তাহলে যে বিন্দুতে আয় ব্যয় সমান হয় বা কোনো প্রফিট হয় না সেটিকে আমরা কি বলবো, সমচ্ছেদ বিন্দু বা বিইপি। আমরা চলে যাই আমাদের প্রশ্নে। ভারসাম্য বিন্দুর আরেক নাম হচ্ছে বিইপি, এর আরেক নাম হচ্ছে সমচ্ছেদ বিন্দু, যেটি তোমাদেরকে আমি চিত্রের মাধ্যমে দেখালাম। তাহলে ভারসাম্য বিন্দু, বিইপি, ব্রেক ইভেন পয়েন্ট, সমচ্ছেদ বিন্দু, যেটি বলুক না কেন আমাদের অ্যানসার হবে একই। যে বিন্দুতে আয় ব্যয় সমান হয়, দেখো প্রথম অপশন এতে কি বলছে, যে বিন্দুতে আয় বেশি ব্যয় কম, আয় বেশি ব্যয় কম, সুতরাং এটি হবে না। যে বিন্দুতে আয় ও ব্যয় সমান, হ্যাঁ এটি অ্যানসার আমাদের বি। যে বিন্দুতে আয় ব্যয় সমান সেটিকে আমরা বলি ভারসাম্য বিন্দু, যেটিতে আমাদের আয় ব্যয় সমান সেটিকে আমরা কি বলি, ভারসাম্য বিন্দু। যে বিন্দুতে আয় কম ব্যয় বেশি হবে না, যে বিন্দুতে আয় ও ব্যয় বেশি না। তাহলে আমাদের অ্যানসার হচ্ছে বি, যে বিন্দুতে আয় ব্যয় সমান সেটি কিন্তু বিইপি বা ব্রেক ইভেন পয়েন্ট বা সমচ্ছেদ বিন্দু বা বিইপি বা ভারসাম্য বিন্দু। এই তিনটি কথা লিখে দিয়েছি অপশনের উপরে, এই তিনটির ক্ষেত্রে একই অ্যানসার হবে। যে বিন্দুতে আয় ও ব্যয় সমান হয় তাকে আমরা কি বলি, ব্রেক ইভেন পয়েন্ট, বিইপি সমচ্ছেদ বিন্দু বা কি ভারসাম্য বিন্দু। চলে যাই আমরা পরবর্তী এমসিকিউতে। শীতকালের তুলনায় গ্রীষ্মকালে গরম কাপড়ের দাম 100 টাকা থেকে 200 টাকা পর্যন্ত কম রাখাকে কি বলে? ধরো 100 টাকা বা 200 টাকা ছাড় দেওয়া হলো শীতকালের তুলনায় গ্রীষ্মকালে গরম কাপড়ের উপর। দেখো শীতকালে আমরা সাধারণত উইন্টার যে জ্যাকেট আছে এগুলো আমরা ক্রয় করি, কিন্তু গরমকালে কিন্তু এগুলো আমরা কিনতে চাই না। তখন কি করে ব্যবসায়ীরা, কেনার প্রতি আগ্রহ সৃষ্টি করার জন্য আমাদের 100 থেকে 200 টাকা, 500 টাকা বা 1000 টাকা যাই ছাড় দিক না কেন আমাদের ক্রয়ের উপরে, সেটিকে আমরা কোন বারটা বা কোন ধরনের বারটা বলবো সেটি আমাদের দেখার বিষয়। রিবেট মানে হচ্ছে ছাড়, রিবেট মানে কি ছাড়, শুধু ছাড়, ডিসকাউন্ট। কার্যভিত্তিক বারটা হচ্ছে যখন আমরা বিপুল পরিমাণ ক্রয় করি, বা কারবারি বারটা সেটা হচ্ছে কার্যভিত্তিক বারটা। মৌসুমী বারটা দেখো যখনই আমরা অফ সিজনে, মানে উইন্টারের জিনিস আমরা গ্রীষ্মে কিনি, উইন্টারের জিনিস সামারে কিনলাম বা সামারের জিনিস আমরা উইন্টারে কিনলাম, তখন কিন্তু আমাদেরকে মৌসুমী বারটা দেওয়া হয়, সিজনাল ডিসকাউন্ট, সিজনাল বা মৌসুমী বারটা দেওয়া হয়। আমাদের অ্যানসার দেখতে পাচ্ছি সি। আমরা পরেরটা দেখি নগদ বারটা। নগদ বারটার সংজ্ঞা তোমরা অ্যাকাউন্টিং এ বারবার পড়ছো, একটা কারবারি বারটা কি নগদ বারটা। সেই নগদ বারটা হচ্ছে কি, যখন দ্রুত পরিশোধ করার জন্য যে ছাড় দেওয়া হয় সেটিকে আমরা নগদ বারটা বলি। ধরো আমাদের মৌসুমী বারটা হবে, আমরা যদি শীতকালে কাপড় গ্রীষ্মকালে ক্রয় করি এবং ছাড় পাই সেটি হবে হচ্ছে মৌসুমী বারটা। পরবর্তী এমসিকিউতে চলে যায়। যে সকল ক্রেতা দ্রুত বিল পরিশোধ করে তাদের জন্য মূল্য কমানোকে কি বলে? তাদের জন্য মূল্য কমানোকে কি বলে? দ্রুত। তাহলে দ্রুত বিল পরিশোধ করলে আমরা কোন বারটা পাই? দেনাদার যদি দ্রুত বিল পরিশোধ করে তাহলে আমরা কোন বারটা দেই, বা পাওনাদার যদি আমাদেরকে দ্রুত টাকা দিয়ে দেয় সেক্ষেত্রে আমরা কোন বারটা দিই? নগদ বারটা। কোন বারটা দিই? নগদ বারটা। সুতরাং অ্যানসার এ।
পরিমাণ বার্তা তো জানো, কার্যভিত্তিকও জানো, মৌসুমী বার্তা আগের প্রশ্নে দেখেছি আমরা, সুতরাং এই তিনটি হবে না। আমাদের অ্যান্সার এ। অ্যান্সার কি? এ। দ্রুত অর্থ পরিশোধের জন্য যে বার্তা দেওয়া হয় সেটি নগদ বার্তা। আমরা চলে যাই আমাদের পরবর্তী এমসিকিউতে। কোনটি মূল্য নির্ধারণের উদ্দেশ্য? মূল্য নির্ধারণের অনেকগুলো উদ্দেশ্য রয়েছে। মূল্য নির্ধারণের অনেকগুলো উদ্দেশ্য রয়েছে, আমি 4-5টা তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন হতে পারে কি, প্রতিযোগিতায় টিকে থাকা, উৎপাদন চালিয়ে যাওয়া, অন্য প্রতিযোগীদের সাথে ব্যবসা করে যাওয়া বা উৎপাদন চালিয়ে যাওয়া, টেকসই যন্ত্রপাতি ক্রয় করা, এগুলো হচ্ছে মূল্য নির্ধারণের উদ্দেশ্য। মূল্য নির্ধারণের উদ্দেশ্য দেখো, জীবনযাত্রার মান উন্নয়ন, এটি ভোক্তার জন্য, এর কার জন্য? ভোক্তার জন্য। মূল্য নির্ধারণের উদ্দেশ্য নয়, ভোক্তা। মুনাফা সর্বোচ্চকরণ হচ্ছে মূল্য নির্ধারণের উদ্দেশ্য। মূল্য নির্ধারণের অনেকগুলো উদ্দেশ্য রয়েছে, যার ভিতরে আমি কি বললাম? প্রতিযোগিতায় টিকে থাকা, ভারসাম্য বজায় রাখা, অন্যদের সাথে টিকে থাকা, নতুন নতুন যন্ত্রপাতি ক্রয় করা, এবং মুনাফা সর্বোচ্চ করা। মুনাফা সর্বোচ্চ করা বা মুনাফা বৃদ্ধি করা। মুনাফা সর্বোচ্চকরণ বলতে মুনাফা বৃদ্ধিকরণকে বোঝাচ্ছে। এরপরে হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন দেশের ক্ষেত্রে, কর্মসংস্থান সৃষ্টি হয় দেশের ক্ষেত্রে। আমাদের মূল্য নির্ধারণের উদ্দেশ্যের ভিতরে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ। যখনই আমরা মূল্য নির্ধারণ করব, অর্থাৎ ব্যয়ের সাথে অতিরিক্ত আয় যোগ করে বা ভ্যালু ভিত্তিক মূল্য নির্ধারণ করব, তখন কিন্তু কি আমাদের মুনাফার বিষয়টি বিবেচনায় আনতে হয়। এজন্য আমরা বলবো মূল্য নির্ধারণের একটি উদ্দেশ্য হচ্ছে মুনাফা সর্বোচ্চকরণ। আমরা চলে যাই আমাদের পরবর্তী এমসিকিউতে। আচ্ছা, এমসিকিউ এই অধ্যায়ে 15টি এমসিকিউ আমাদের শেষ হলো। আমরা চলে যাই জ্ঞানমূলক প্রশ্নে। পণ্যের স্তর কয়টি ও কি কি? পণ্যের স্তর আমরা দেখেছি 5টি। পণ্যের স্তর কয়টি দেখেছি? 5টি। গবেষণা উন্নয়নমূলক স্তর, সূচনা স্তর, প্রবৃদ্ধি স্তর, উন্নত স্তর এবং পতন স্তর। প্রধান পণ্য কি? প্রধান পণ্য অ্যাকচুয়াল প্রোডাক্ট। অ্যাকচুয়াল প্রোডাক্ট বা প্রধান পণ্য কি? তাহলে যে পণ্যটি হচ্ছে মূলত আমাদের দৈনন্দিন কাজে লাগে, যেমন আটা, ময়দা, চাল, এগুলো হচ্ছে আমাদের প্রধান পণ্য বা আবশ্যকীয় পণ্য। আর প্রবৃদ্ধি স্তর কাকে বলে? প্রবৃদ্ধি স্তর যে স্তরে কি যে স্তরে হঠাৎ করে পণ্যের বিক্রয় বেড়ে যায় এবং মুনাফা বাড়তে থাকে, সেই স্তরকে আমরা বলি প্রবৃদ্ধি স্তর। সূচনা স্তরের পরের স্তর এবং পূর্ণতা স্তরের পূর্বের স্তর হচ্ছে আমাদের প্রবৃদ্ধি স্তর। বিইপি পুনরুক্তি, ব্রেক ইভেন পয়েন্ট, সমচ্ছেদ বিন্দু বা কি ভারসাম্য বিন্দু। ব্রেক ইভেন পয়েন্ট, ব্রেক ইভেন পয়েন্ট, বিইপি এর পুনরূপ কি? ব্রেক ইভেন পয়েন্ট। বিপণন প্রসার কি? বিপণন প্রসার কি? বিপণন প্রসার হচ্ছে বিক্রয় বৃদ্ধির কৌশল, স্বল্পমেয়াদী কৌশল। বিক্রয় বৃদ্ধির স্বল্পমেয়াদী কৌশলকে আমরা কি বলি? বিপণন প্রসার। মার্কআপ পদ্ধতিতে মূল্য নির্ধারণ কি? মার্কআপ মানে ব্যয়ের সাথে মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করা। ব্যয়ের সাথে মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করাকে আমরা বলবো মার্কআপ। মার্কআপ কি? আমি আবারও বলছি, মার্কআপ হচ্ছে ব্যয়ের সাথে মুনাফা যোগ করে মূল্য নির্ধারণ করার পদ্ধতি। মৌসুমী বার্তা কি? এক মৌসুমের পণ্য ভিন্ন মৌসুমে ক্রয় করলে যে ছাড় বা বার্তা পাওয়া যায় সেটাকে আমরা বলি মৌসুমী বার্তা বা সিজনাল ডিসকাউন্ট। তো শিক্ষার্থীরা এরপরে দেখতে পাচ্ছ ভোগ্য পণ্যের বন্টন প্রণালী দীর্ঘ। ভোগ্য পণ্যের বন্টন প্রণালী কেমন? দীর্ঘ। কারণ কি? ভোক্তারা বিভিন্ন ভৌগোলিক স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, বিভিন্ন জায়গায় অবস্থান করে। উৎপাদকের নিকট থেকে এই পণ্য ভোক্তার কাছে পৌঁছাতে গেলে কি অনেকগুলো হাত বদল হয়, অর্থাৎ পাইকারি বিক্রেতা, পূর্ণ বিক্রেতা, এজেন্ট, দালাল, ফড়িয়া এর মাধ্যমে যায়। সুতরাং এর বন্টন প্রণালী কি উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত পৌঁছানো অনেক বড়। সুতরাং এটিকে আমরা বলবো বন্টন প্রণালীর দীর্ঘতা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একেবারে শেষ অধ্যায়ে চলে এসেছি। আরো একটি অধ্যায়ের এমসিকিউ এবং রিটেন দেখে আমরা আমাদের আজকের ক্লাস শেষ করব। তার পূর্বে তোমাদের জন্য স্কুল অফ এক্সেলেন্স, যে তোমাদের ব্যবসায় শিক্ষা ইউনিটের শিক্ষার্থীদের জন্য, অর্থাৎ এসএসসি 25 ব্যাচের শিক্ষার্থীদের জন্য সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্স অ্যাডমিশনের জন্য নিয়ে এসেছে, যেটির মাধ্যমে তোমরা ঘরে বসে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ। তোমরা দেরি না করে এই কোর্সে এনরোল করে ফেলো এবং তোমাদের এসএসসি পরীক্ষার পরপরই কিন্তু আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্ন। বিশাল মূল্য হ্রাস এই ঘোষণা বাজারজাতকরণ প্রসারের কোন কৌশলের অধীন? বিশাল মূল্য হ্রাস। বিশাল মূল্য হ্রাস তাহলে বিক্রয় প্রসারের অনেকগুলো কৌশল রয়েছে। এই ঘোষণা বাজারজাতকরণ প্রসারের কোন কৌশল? বাজারজাতকরণ প্রসার, মার্কেটিং প্রসার। বাজারজাতকরণ প্রসার মানে কি? মার্কেটিং প্রমোশন। তাহলে মার্কেটিং প্রমোশনের কোন কৌশলের অধীন? বিজ্ঞাপনের মাধ্যমে আমরা পণ্য সম্পর্কে ক্রেতাকে জানাই বা ভোক্তাকে জানাই, সুতরাং এটি হচ্ছে না। বিক্রয় প্রসার, বিক্রয় প্রসার হচ্ছে স্বল্পমেয়াদী বিক্রয় বৃদ্ধির চেষ্টা। ব্যক্তিক বিক্রয়, নিজে নিজে সরাসরি ক্রেতার কাছে পণ্য উপস্থাপন করে বিক্রয় বৃদ্ধির চেষ্টা বা হচ্ছে সম্ভাব্য ক্রেতাকে
প্রকৃত ক্রেতায় পরিণত করার চেষ্টা হচ্ছে ব্যক্তি বিক্রয়। প্রচার, প্রচার আর বিজ্ঞাপন একই রকম, সুতরাং এই দুটি হচ্ছে না। আমরা দেখবো বিক্রয় প্রসার, যেহেতু ব্যক্তিক বিক্রয় হচ্ছে সরাসরি ক্রেতার নিকট পণ্য সম্পর্কে ধারণা অবগত করানো হয়, সুতরাং এটি আমাদের উদ্দীপক যেটি রয়েছে বিশাল মূল্য হ্রাস সেটির সাথে যাচ্ছে না, সুতরাং এটি আমরা বাদ। রয়েছে বিক্রয় প্রসার। বিক্রয় প্রসার মানে কি? স্বল্পমেয়াদী বিক্রয় বৃদ্ধি করার প্রচেষ্টা করা। স্বল্পমেয়াদে বা অল্প সময়ে বিক্রয় বৃদ্ধি করার প্রচেষ্টা হচ্ছে বিক্রয় প্রসার। তাহলে বিশাল মূল্য হ্রাস, যখন বিশাল ডিসকাউন্ট, বিগ ডিসকাউন্ট, স্পেশাল অফার এগুলো আমরা দেখি, তখন কি আমাদের কিনতে মন চায়, অর্থাৎ এটা একটি বিক্রয় বৃদ্ধির প্রচেষ্টা, সুতরাং এটা হচ্ছে বিক্রয় প্রসার। আমাদের অ্যানসার হবে বি। অ্যানসার হবে কি? বি। আমরা চলে যাই আমাদের পরবর্তী এমসিকিউ। কোনটি বিক্রয় প্রসার কৌশল নয়? বিক্রয় প্রসারের অনেকগুলো কৌশল রয়েছে। বিক্রয় প্রসার মানে বিক্রয় বৃদ্ধির অনেকগুলো কৌশল রয়েছে, সেই কৌশল ভিতরে কোনটি হচ্ছে বিক্রয় বৃদ্ধির কৌশল নয় আমরা একটু দেখি। কমিশন। কমিশন কাদের দেওয়া হয়? মধ্যস্থ ব্যবসায়ীদেরকে দেওয়া হয় বিক্রয় বৃদ্ধির জন্য। বিক্রয়, বিক্রয় নিজেই হচ্ছে বিক্রয়। বিক্রয় কোনো বিক্রয় বৃদ্ধির কৌশল নয়। বিক্রয় হচ্ছে কোনো বিক্রয় বৃদ্ধির কৌশল নয়। এটি পেয়ে গেলাম আমরা অ্যানসার। পরবর্তীগুলো দেখি। লটারি, অনেক সময় কি প্রতিযোগিতামূলক বাজারে লটারি সিস্টেম দেওয়া হয়, লটারি বা কুপন দেওয়া হয়, যে হচ্ছে আমরা ক্রেতাদের আগ্রহ সৃষ্টি করার জন্য, যে অধিক ক্রয় যেন হয়, অধিক বিক্রয় যেন হয়, সেজন্য আমরা লটারি বা কুপন দিয়ে থাকি। সুতরাং এই তিনটি কমিশন, লটারি বা কুপন সবগুলো হচ্ছে বিক্রয় প্রসারের কৌশল, শুধুমাত্র বিক্রয় নয়। তো আমাদের অ্যানসার হবে বি। অ্যানসার হবে কি? বি। 33 নং এমসিকিউ তে অবিশ্বাস্য পুরস্কারটি জিতে নাও, কিসের উদাহরণ? অবিশ্বাস্য পুরস্কার। আর বিজ্ঞাপন আর প্রচার দিয়ে আমরা কি করি? তথ্য জানাই, ক্রেতাকে তথ্য জানাই, ক্রেতার কাছে তথ্য, পণ্যের তথ্য সম্পর্কে উপস্থাপন করি হচ্ছে বিজ্ঞাপন আর প্রচার দিয়ে। আর ব্যক্তিক বিক্রয় কি? সরাসরি উপস্থাপন, সরাসরি ক্রেতার কাছে উপস্থাপন করা, সরাসরি ক্রেতার নিকট উপস্থাপন। ব্যক্তিক বিক্রয় হচ্ছে সরাসরি ক্রেতার নিকট উপস্থাপন, আর বিজ্ঞাপন আর প্রচার হচ্ছে তথ্য প্রচার করা, তথ্য জানানো। আর বিক্রয় প্রসার কি? বিক্রয় প্রসার হচ্ছে বিক্রয় বৃদ্ধির স্বল্পমেয়াদী চেষ্টা, স্বল্পমেয়াদী প্রচেষ্টা। যেহেতু অবিশ্বাস্য পুরস্কারটি জিতে নাও, এটা হচ্ছে বিক্রয় বৃদ্ধির একটি প্রচেষ্টা, সুতরাং অ্যানসার হবে এ। অর্থাৎ অ্যানসার হবে এ, বাকি তিনটি আমাদের সাথে যাচ্ছে না। এই প্রশ্নের অ্যানসার হচ্ছে এ। মিনি প্যাক শ্যাম্পু প্রসারের জন্য নিচের কোন ভোক্তামুখী বিক্রয় প্রসার ব্যবহৃত হয়? বিক্রয় প্রসার স্বল্পমেয়াদী উদ্দেশ্যে বিক্রয় বৃদ্ধি করার চেষ্টা করা। স্বল্পমেয়াদী উদ্দেশ্যে বিক্রয় বৃদ্ধির প্রচেষ্টা হচ্ছে বিক্রয় প্রসার। ধরা হচ্ছে মিনি প্যাক শ্যাম্পুর ক্ষেত্রে কোনটি আমরা করতে পারি? ক্রয় ভাতা কি কোনো বিক্রয় প্রসারের কৌশল? না। নমুনা বিতরণ, পুশ মানে বিক্রয় প্রতিযোগিতা। নমুনা বিতরণ, শ্যাম্পুর ক্ষেত্রে আমরা কি করতে পারি? স্যাম্পল প্রদান করতে পারি। যে বিভিন্ন অনেক সময় আমরা রাস্তাঘাটে চলার সময় দেখি যে ছোট ছোট প্রোডাক্ট, সস, শ্যাম্পু, এগুলোর ক্ষেত্রে কি করা হয়? নতুন পণ্য আসলে বা বিক্রয় বৃদ্ধির চেষ্টা করা হলে এগুলো হচ্ছে কয়েকটি স্যাম্পল, 2-3টি শ্যাম্পু একজন রাস্তা বা পথচারীকে দিয়ে বা ভোক্তাকে দিয়ে তার পণ্য সম্পর্কে জানানো এবং কি বিক্রয়ের উদ্দেশ্যে প্রচার চালানো, এটাকে বলা হয় নমুনা বিতরণ। এটাকে বলা হয় কি? নমুনা বিতরণ। মিনি প্যাক শ্যাম্পুর ক্ষেত্রে আমরা নমুনা বিতরণ করে কিন্তু বিক্রয় প্রসার করতে পারি। ক্রয় ভাতা আমরা দিই না মিনি প্যাক শ্যাম্পুর ক্ষেত্রে। পুশ মানি হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ীদের দেওয়া হয়। পুশ মানি কাদের দেওয়া হয়? মধ্যস্থ ব্যবসায়ীদের। পুশ মানি দেওয়া হয় মধ্যস্থ ব্যবসায়ীদের। যেন হচ্ছে তারা এই কোম্পানির প্রোডাক্টটি শুধু বিক্রি করে বা হচ্ছে এই পণ্যের প্রচার করে। আর বিক্রয় প্রতিযোগিতায় তো আমাদের শ্যাম্পু আসার কথা না, সুতরাং আমাদের নমুনা বিতরণ। শ্যাম্পুর ক্ষেত্রে বিক্রয় প্রসার হতে পারে নমুনা বা স্যাম্পল বিতরণ, অর্থাৎ অ্যানসার এ। আমরা চলে যাই পরবর্তী এমসিকিউ। মিশ্রিতা একজন ফ্যাশন ডিজাইনার, তিনি তার ডিজাইনকৃত পণ্য সামগ্রী আন্তর্জাতিক বাণিজ্য মেলায় প্রদর্শন করেন। তিনি প্রতিটি পণ্যের মূল্যের উপর 25% টাকা কম নেন। 25% কম নেওয়া ফলে তার সকল পণ্য অল্প সময়ের মধ্যে বিক্রি হয়ে যায়। মিশ্রিতা পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কোন ধরনের বিক্রয় প্রসার কৌশল গ্রহণ করেছেন? নমুনা ও মূল্য ছাড়। তাহলে আমরা দেখতে পাচ্ছি সে কিন্তু নমুনা বিতরণ করেনি। পূর্বের প্রশ্নে আমরা শ্যাম্পু যেমন ফ্রিতে দিয়ে দিলাম, সেটা কিন্তু নমুনা বিতরণ। সে কোনো পণ্য বিনামূল্যে দিচ্ছে না, সুতরাং নমুনার বিষয়টি যাচ্ছে না। মূল্য ছাড়, 25% কম নেওয়া মানে হচ্ছে মূল্য ছাড়।
তো মূল্য ছাড় কথাটি থাকলেও আমরা কিন্তু নমুনা যেহেতু নেই, সুতরাং আমরা এটা নিতে পারছি না, অর্থাৎ এ হবে না। প্রদর্শনী ও প্রিমিয়াম, মেলায় প্রদর্শন করেন, প্রদর্শনীর আওতাভুক্ত, বাট প্রিমিয়াম তো প্রদান করে না, সুতরাং অ্যান্সার বি ও হচ্ছে না। প্রদর্শনী ও উপহার, প্রদর্শনী মেলায় প্রদর্শন করতেছে বাট উপহার তো দিচ্ছে না, উপহার দেয় না, সুতরাং অ্যান্সার সি হবে না। ডি দেখি, প্রদর্শনী মেলায় প্রদর্শন করে আর কি মূল্য ছাড়, এই যে 25% যে টাকা কম নিচ্ছে এটি মূল্য ছাড়, সুতরাং অ্যান্সার ডি, অ্যান্সার ডি। কারণ মিশ্রিতা যেহেতু মেলায় প্রদর্শন করছে প্রদর্শনী এবং 25% কম নেওয়া হচ্ছে মূল্য ছাড় দেওয়া, অ্যান্সার ডি হবে এই প্রশ্নটি। আমরা চলে যাচ্ছি পরবর্তী এমসিকিউতে। বিক্রয় বৃদ্ধি স্বল্পমেয়াদী উদ্দীপনা সৃষ্টির কার্যক্রমকে, আগে 2-3 এমসিকিউতে তোমাদেরকে আমি বারবার বলছি অপশন বোঝানোর সময় যে হচ্ছে বিক্রয় বৃদ্ধি স্বল্পমেয়াদী উদ্দীপনা সৃষ্টির কার্যক্রমকে বা বিক্রয় বৃদ্ধি স্বল্পমেয়াদী উদ্দেশ্য হচ্ছে বিক্রয় প্রসার, বিক্রয় প্রসার। দেখো বিজ্ঞাপনের মাধ্যমে আমরা তথ্য প্রদান করি, ব্যক্তি বিক্রয় হচ্ছে সরাসরি ক্রেতাদের নিকট পণ্য উপস্থাপন করে সম্ভাব্য ক্রেতাকে প্রকৃত ক্রেতায় পরিণত করা। গণসংযোগ হচ্ছে প্রচারের একটি অংশ, প্রচার বা বিজ্ঞাপনের একটি অংশ। আর বিক্রয় প্রসার কি স্বল্পমেয়াদী উদ্দেশ্যে করা হয় বিক্রয় বৃদ্ধির জন্য। তাহলে স্বল্পমেয়াদী উদ্দীপনা সৃষ্টির কার্যক্রমকে বিক্রয় বৃদ্ধির স্বল্পমেয়াদী উদ্দেশ্য হচ্ছে বিক্রয় প্রসার করা। স্বল্পমেয়াদী উদ্দেশ্যে বিক্রয় বৃদ্ধির প্রচেষ্টাকে আমরা কি বলবো? বিক্রয় প্রসার। অ্যান্সার হবে ডি, অ্যান্সার হবে ডি। কোনটি বিক্রয়ের অর্ধেক বলা হয়? কোনটিকে উত্তম ক্রয়, কোনটিকে বিক্রয়ের অর্ধেক, মানে বিক্রয়ের অর্ধেক হয়ে গেছে এমন মনে হবে কোনটিকে? উত্তম ক্রয়, উত্তম উৎপাদন, পুনঃ উৎপাদন, বিপণন। দেখো অপশনগুলোর ভিতরে দেখো বিক্রয়ের অর্ধেক, যখনই আমরা কোন উত্তম পণ্য ক্রয় করব বা উত্তম কাঁচামাল ক্রয় করব তখনই কিন্তু আমাদের ভালো পণ্য উৎপাদন হবে এবং খুচরা বিক্রেতা এবং তার মাধ্যমে প্রকৃত ভোক্তার নিকট কিন্তু আমরা ভালো বা কোয়ালিটি সম্পন্ন পণ্যটি পৌঁছায় দিতে পারবো। এজন্য উত্তম ক্রয়কে বলা হয়, উত্তম ক্রয়কে বলা হয় বিক্রয়ের অর্ধেক কাজ। বিক্রয়ের অর্ধেক কাজকে কি বলা হয়? উত্তম ক্রয়। উত্তম ক্রয় হচ্ছে বিক্রয়ের অর্ধেক কাজ। উত্তম ক্রয় হচ্ছে বিক্রয়ের অর্ধেক কাজ। বিক্রয়ের অর্ধেক কাজ উত্তম ক্রয়। মুখস্থ করে ফেলবা, এটি মুখস্থ করে ফেলবা। বিক্রয়ের অর্ধেক বলা হয় উত্তম ক্রয়কে, কারণ উত্তম কাঁচামাল ক্রয়, উত্তম পণ্য ক্রয়ের মাধ্যমে আমরা ভোক্তার কাছে ভালো পণ্যটি তুলে দিতে পারি এবং ক্রেতাও কি ভালো পণ্য বা কোয়ালিটি সম্পন্ন পণ্য হলে কিনতে আগ্রহী হয়। এজন্য উত্তম ক্রয়কে বিক্রয়ের অর্ধেক বলা হয়। নিচের কোনটি বিজ্ঞাপনের মাধ্যম? নিচের কোনটি বিজ্ঞাপনের মাধ্যম? প্রিয় শিক্ষার্থীরা, উপহার প্রদান, নমুনা বিতরণ, প্রদর্শনী মেলা, ইন্টারনেট ও ওয়েবসাইট। ইন্টারনেট ও ওয়েবসাইট নিচের কোনটি বিজ্ঞাপনের মাধ্যম? বিজ্ঞাপনের মাধ্যম বলতে কি বোঝায়? বিজ্ঞাপনের মাধ্যম মানে কিসের মাধ্যমে তুমি বিজ্ঞাপন দাও, কিভাবে বিজ্ঞাপন, মানে বিজ্ঞাপনটা কোথায় দিবা? মাধ্যম মানে মিডিয়া, মাধ্যম মানে মিডিয়া। তাহলে উপহার প্রদান কোনো মিডিয়া নয়। নমুনা বিতরণ এক প্রকার বিজ্ঞাপন, নমুনা বিতরণ নিজেই এক প্রকার বিজ্ঞাপন, এটি কোনো বিজ্ঞাপনের মাধ্যম নয়। বিজ্ঞাপনের মাধ্যম বলতে কাকে বোঝায় আমাদের আগে সেটি বুঝতে হবে। মানে বিজ্ঞাপনকে আমরা কিসের মাধ্যমে উপস্থাপন করি? যেমন আমরা টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, সাময়িকী, এগুলোর মাধ্যমে আমরা কি বিজ্ঞাপন উপস্থাপন করতে পারি। প্রদর্শনী ও মেলা, প্রদর্শনী ও মেলা, প্রদর্শনী এক প্রকার বিজ্ঞাপনের মাধ্যম হতে পারে, কিন্তু মেলা হচ্ছে বিক্রয় বৃদ্ধির প্রচেষ্টা। মেলা কি? মেলা হচ্ছে বিক্রয় প্রসার। মেলা কি? বিক্রয় প্রসার। যেহেতু এই অপশনটিতে মেলা রয়েছে, শুধু প্রদর্শনী যদি হতো তাহলে এটি কিন্তু আমরা অ্যানসার হিসেবে নিতে পারতাম। প্রদর্শনী কিন্তু অবশ্যই বিজ্ঞাপনের মাধ্যম, প্রদর্শন করা বিজ্ঞাপনের মাধ্যম, কিন্তু মেলা হচ্ছে বিক্রয় প্রসারের কৌশল। বিক্রয় প্রসারের কৌশল কোনটি? মেলা। এই যে মেলা রয়েছে এই অপশনটিতে, সেজন্য আমরা সি নিতে পারছি না। তাহলে মেলার কারণে আমরা সি নিতে পারলাম না। প্রদর্শনী কিন্তু বিজ্ঞাপনের মাধ্যম। আর ইন্টারনেট ও ওয়েবসাইট, আধুনিক পদ্ধতিতে মার্কেটিং এ কি বিজ্ঞাপনের ক্ষেত্রে আমরা কি ওয়েবসাইট ব্যানার, ওয়েব ব্যানার এগুলো দেখছি এবং বিভিন্ন ইন্টারনেট এবং ওয়েবসাইটের মাধ্যমে আমরা কি এই ব্যানারগুলো প্রকাশ করতে পারি। সুতরাং বিজ্ঞাপনের একটি মাধ্যম হচ্ছে ইন্টারনেট ও ওয়েবসাইট। দেখো প্রিয় শিক্ষার্থীরা, উপহার প্রদান ও নমুনা বিতরণ এই দুটি কিন্তু বিজ্ঞাপনের মাধ্যম নয়, এই দুটি কিন্তু বিজ্ঞাপনের মাধ্যম নয়, এগুলো বিক্রয় প্রসারের কৌশল। প্রদর্শনী ও মেলা, প্রদর্শনী অবশ্যই বিজ্ঞাপনের মাধ্যম, কিন্তু মেলা কোনোভাবেই বিজ্ঞাপনের মাধ্যম নয়, এগুলো হচ্ছে বিক্রয় প্রসার। ইন্টারনেট আর ওয়েবসাইট হচ্ছে আমাদের সঠিক অ্যানসার। এই অপশনগুলোর ভিতরে আমরা তুলনামূলক বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি ইন্টারনেট ও ওয়েবসাইট হচ্ছে আমাদের বিজ্ঞাপনের মাধ্যম, সুতরাং অ্যানসার ডি। আধুনিক বিপণনের জনক কে? আধুনিক বিপণনের জনক কে? দেখো আধুনিক বিপণনের জনক সবাই জানো হয়তো। দেখো গ্যারি আর্মস্ট্রং, ডব্লিউ.জে. স্ট্যানটন, ফিলিপ কটলার, এইচ. ফেউল বা হেনরি ফেউল। আধুনিক মার্কেটিং এর জনক বা বিপণনের জনক হচ্ছে ফিলিপ কটলার।
যার বই থেকে তোমাদেরকে আমি দুটি গ্রাফ কিন্তু দেখিয়েছি আজকে এমসিকিউ সলভ করার ক্ষেত্রে। ফিলিপ কটলার, আধুনিক বিপণনের জনক কে? ফিলিপ কটলার। বিভিন্ন যানবাহনের মাধ্যমে যে বিজ্ঞাপন প্রচার করা হয় তাকে কি বলে? বিভিন্ন যানবাহন, দেখো পরিবহনের উপর বিভিন্ন ব্যানার দিয়ে দেওয়া, এখন ইদানিং দেখা যাচ্ছে বর্তমানে যে বিভিন্ন বাস বা ট্রাকের আউটসাইডে ডিজিটাল স্ক্রিন সংযোগ করা হচ্ছে, ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। এগুলোকে কি বলা হয়? ট্রানজিট বিজ্ঞাপন। ট্রানজিট মানে কি? আগে আমাদের বুঝতে হবে ট্রানজিট মানে কি। ট্রানজিট মানে পরিবহনাধীন, পরিবহনাধীন। বহির্বিজ্ঞাপন, বহির্বিজ্ঞাপন যে বিজ্ঞাপন বাইরে, বহির্বিজ্ঞাপন হচ্ছে যে বিজ্ঞাপন বাইরে দেওয়া হয়, প্রদর্শনীর মাধ্যমে আমরা পণ্য উপস্থাপন করে যে বিজ্ঞাপন দিই। আর নভেলটি, নভেলের মাধ্যমে যে বিজ্ঞাপনগুলো দেওয়া হয়। তাহলে বিভিন্ন যানবাহনের মাধ্যমে যে বিজ্ঞাপন প্রচার করা হয় তাকে কি বলে? যেহেতু যানবাহন আমি বলছি ট্রানজিট মানে পরিবহনাধীন, সুতরাং যানবাহনের মাধ্যমে বিজ্ঞাপন হবে হচ্ছে ট্রানজিট বিজ্ঞাপন। যানবাহনের মাধ্যমে বিজ্ঞাপন মানে কি? ট্রানজিট বিজ্ঞাপন। এরপরে 41 নং রয়েছে বিজ্ঞাপন ব্যয় চূড়ান্ত পর্যায়ে কে বহন করে? বিজ্ঞাপন ব্যয় কে বহন করে? বিজ্ঞাপন ব্যয় ভোক্তা বহন করে। বিজ্ঞাপন ব্যয় সবসময় ভোক্তা বহন করে। দেখো যত প্রকার ব্যয় হবে পণ্য সংক্রান্ত উৎপাদন থেকে শুরু করে ট্যাক্স, ভ্যাট, বিজ্ঞাপন যাই হোক না কেন সব ব্যয় শেষে যে ক্রেতা বা ভোক্তা হচ্ছে পরিশোধ করে। ক্রেতা বা ভোক্তা। তাহলে বিজ্ঞাপন ব্যয় চূড়ান্ত পর্যায়ে ভোক্তা বহন করে। উৎপাদক, পাইকার এরা কেউ কিন্তু সাময়িক পর্যায়ের জন্য ব্যয় প্রদান করলেও আলটিমেটলি তারা পরবর্তী ক্রেতার কাছ থেকে সেটি কালেক্ট করে নেয় এবং সর্বশেষ যে ক্রেতা থাকে সে কিন্তু ভোক্তা, এবং ভোক্তাই হচ্ছে সবার শেষে বিজ্ঞাপন ব্যয় বহন করে। বিজ্ঞাপন কোন ধরনের যোগাযোগ ব্যবস্থা? বিজ্ঞাপন একমুখী যোগাযোগ ব্যবস্থা। বিজ্ঞাপন কোন ধরনের যোগাযোগ ব্যবস্থা? একমুখী যোগাযোগ ব্যবস্থা। কারণ কি? বিজ্ঞাপনে আমরা কোনো রিপ্লাই দিতে পারি না, কোনো প্রত্যুত্তর দিতে পারি না। রিপ্লাই বা প্রত্যুত্তর যেহেতু দেওয়া যায় না, অর্থাৎ বিজ্ঞাপনের মাধ্যমে তোমাকে শুধু তথ্য জানানো হয়, তুমি কোনো কিছু বলতে পারো না। যখন টেলিভিশনে যখন বিজ্ঞাপন প্রচার হয় আমরা কিন্তু এর কোনো রিপ্লাই দিতে পারি না। সুতরাং এটি একমুখী যোগাযোগ। তাহলে বিজ্ঞাপন হলো একমুখী যোগাযোগ ব্যবস্থা। বিজ্ঞাপনের সামাজিক গুরুত্ব কোনটি? বিজ্ঞাপনের সামাজিক গুরুত্ব কোনটি? ব্র্যান্ডের স্বীকৃতি, ব্যবসায়ের জন্য উৎপাদন খরচ হ্রাস, এটিও ব্যবসায়ের ক্ষেত্রে সচেতনতা সৃষ্টি। মানে সচেতনতা সৃষ্টি হচ্ছে বিজ্ঞাপনের সামাজিক গুরুত্ব। চাহিদা সৃষ্টি ও ব্যবসায়ের ক্ষেত্রে কাজে লাগে। তাহলে এ, বি এবং ডি যাচ্ছে না, শুধুমাত্র সি হচ্ছে আমাদের অ্যান্সার। শুধুমাত্র সি হচ্ছে সচেতনতা সৃষ্টি, হচ্ছে সামাজিক গুরুত্ব। সামাজিক কথাটার দিকে খেয়াল রাখতে হবে। সামাজিক হচ্ছে সচেতনতা সৃষ্টি। বিলবোর্ড কোন ধরনের বিজ্ঞাপন? সংবাদপত্রে কি আমরা বিলবোর্ড দিই? না, সাময়িক ক্ষেত্রে দিই না, প্রত্যক্ষ ডাক মানে ডাক যোগাযোগ বা কুরিয়ারের মাধ্যমে পাঠাই না। বহি বিজ্ঞাপন, বিলবোর্ড অবশ্যই বাইরে দিতে হয়। বিলবোর্ড কখনোই ইনডোরে বা ঘরের ভিতর দেওয়া যায় না। ইনডোর বা ঘরের ভিতর দেওয়া যায় না, আমরা আউটডোরে বা বহি বিজ্ঞাপনে দিয়ে হচ্ছে বিলবোর্ড। তাহলে আমাদের বহি বিজ্ঞাপন হচ্ছে বিলবোর্ড। কোনটি বিজ্ঞাপনের সাথে সম্পর্কযুক্ত? বিজ্ঞাপনের সাথে সম্পর্কযুক্ত কোনটি? উৎপাদন, বিক্রয়, পরিকল্পনা, নিয়ন্ত্রণ। উৎপাদনের সাথে বিজ্ঞাপনের কোনো সম্পর্ক নেই। বিক্রয়ের সাথে সম্পর্ক রয়েছে, পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে বিজ্ঞাপনের সাথে বিজ্ঞাপন দেওয়া হয়, বিজ্ঞাপন দেওয়ার উদ্দেশ্যই হলো বিক্রয় বৃদ্ধি করা। বিজ্ঞাপন দেওয়ার উদ্দেশ্যই হলো বিক্রয় বৃদ্ধি করা। তাহলে বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে যেহেতু দেওয়া হয় তাহলে সম্পর্ক আছে বিক্রয়ের সাথে। বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্যে যেহেতু দেওয়া হয় সম্পর্ক আছে বিক্রয়ের সাথে। তাহলে অ্যানসার হচ্ছে বি, আর বাকিগুলো হচ্ছে না। আমরা একেবারে আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি। নিয়ন আলো কাকে বলে? নিয়ন আলো কাকে বলে? যখন শহরের রাস্তায় যখন বাতি বা লাইটের মাধ্যমে যে বিজ্ঞাপনগুলো আমরা বিলবোর্ডে বা বিভিন্ন আলোকসজ্জার মাধ্যমে দেখি সেটি কিন্তু নিয়ন আলো। পুষ্মানি, পুষ্মানি হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ীদের দেওয়া হয়। কাদের দেওয়া হয়? মধ্যস্থ ব্যবসায়ীদের দেওয়া হয় পুষ্মানি, তাদের পণ্য ক্রেতাদের বা হচ্ছে খুচরা বিক্রেতাদের নিকট সরবরাহ করার জন্য। বিপণন পোশাক কি? স্বল্পমেয়াদী বিক্রয় বৃদ্ধির উদ্দেশ্য। প্রচার হচ্ছে বিজ্ঞাপনের একটি উদ্দেশ্য। ব্যক্তিক বিক্রয় সরাসরি পণ্য উপস্থাপন। ব্যক্তিক বিক্রয় কি? সরাসরি পণ্য উপস্থাপনকে আমরা ব্যক্তিক বিক্রয় বলি। ক্রেতার নিকট সরাসরি পণ্য উপস্থাপন করে সম্ভাব্য ক্রেতাকে প্রকৃত ক্রেতায় পরিণত করা হচ্ছে ব্যক্তিক বিক্রয়। নমুনা পণ্য বিতরণ কি? বিজ্ঞাপনের একটি কৌশল হচ্ছে নমুনা পণ্য বিতরণ, যা সাধারণত বিনামূল্যে দেওয়া হয়। ট্রানজিট বিজ্ঞাপন কি? চলন্ত পরিবহন বা যেসব পরিবহনের গাড়ি রয়েছে সেগুলোতে বিভিন্ন পোস্টার, ব্যানার বা ডিজিটাল বিলবোর্ড বা ডিজিটাল
স্ক্রিন যোগ করে যে বিজ্ঞাপন প্রচার করা হয় সেটাকে ট্রানজিট বিজ্ঞাপন বলে। অনুধাবনমূলক প্রশ্ন, বিজ্ঞাপন কর্মসংস্থান সৃষ্টি করে। বিজ্ঞাপন মূলত দুই ভাবে কর্মসংস্থান সৃষ্টি করে, একটি হচ্ছে বিজ্ঞাপনের সাথে জড়িত অর্থাৎ সংবাদপত্র, রেডিও, টেলিভিশন, বিভিন্ন পোস্টারের যারা তৈরি করে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেয়, এবং আরেকটি হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে যেহেতু বিক্রয় বৃদ্ধি পায় এবং বিক্রয় বৃদ্ধির মাধ্যমে কিন্তু ব্যবসায় প্রতিষ্ঠান চলমান থাকে, মুনাফা বৃদ্ধি পায়, এর মাধ্যমে কিন্তু ব্যবসায় কর্মসংস্থান সৃষ্টি হয়। সুতরাং বিজ্ঞাপন হচ্ছে দুই ভাবে কর্মসংস্থান সৃষ্টি করে। এই প্রশ্নটা আসলে তোমরা সেটাই ব্যাখ্যা করার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একেবারে ক্লাসের শেষে চলে এসেছি। একেবারে শেষ পর্যায়ে এসে তোমাদের জন্য আরেকটি ঘোষণা, স্কুল অফ এক্সেলেন্স বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো নিয়ে এসেছে সি ইউনিট এক্সেলেন্ট অনলাইন কোর্স, যেটির মাধ্যমে কিন্তু তোমরা ঘরে বসে একেবারে সম্পূর্ণ সি ইউনিটের প্রস্তুতি নিতে পারবে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য। ইতিমধ্যে আমাদের কোর্সের বিস্তারিত পেজে দেওয়া হচ্ছে নিয়মিত, এবং তোমরা ভর্তি হতে চাইলে বিডিএসওই ওয়েবসাইট অথবা হচ্ছে আমাদের পেজে নক দিতে পারো। এবং 1500 টাকা ছাড়ে কিন্তু আমাদের সি ইউনিটের অ্যাডমিশন কোর্সটি ইতিমধ্যে এনরোলমেন্ট শুরু হয়েছে। সবাই সুস্থ থাকো, এবং সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।